আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে বায়োমেনিয়ার কোষ ও কোষের গঠন চ্যাপ্টারের ক্লাস। লাস্টে হচ্ছে আমাদের অণুজীব চ্যাপ্টারের ক্লাস নিয়েছিলেন পাবিল ভাইয়া। আজকে আমি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্রের যেটা আমাদের প্রথম চ্যাপ্টারটা, সেটা হচ্ছে কোষের গঠন। এটা মোটামুটি উদ্ভিদ বিজ্ঞানের সবচাইতে বড় চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের ক্লাসটা নিব। আমি ডক্টর মাহমুদ হাসান তনিম, ঢাকা মেডিকেল কলেজ। আজকে আশা করি মোটামুটি আমরা 1.5 থেকে 2 ঘন্টা সময় নিব। চেষ্টা করব যে এই চ্যাপ্টারে যে সকল জায়গায় তোমাদের একটু কনসেপ্ট ক্লিয়ারিং দরকার আছে সেই জায়গাগুলোতে একটু আমি নজর করতে পারবো। তো আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দিব। সবাইকে ক্লাসে জয়েন করতে তোমরা জানাই দাও। আর ভাইয়ের অডিও এবং ভিডিও ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। সবকিছু ক্লিয়ার আছে মনে হচ্ছে। তাহলে সবকিছু ক্লিয়ার থাকলে আজকে ক্লাস ভাই এখনই শুরু করে দিচ্ছি। আচ্ছা, তো চলো শুরু করা যাক ক্লাসটা। আচ্ছা, ক্লাসের শুরুতেই আমি হচ্ছে এই চ্যাপ্টারের কি কি ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো তোমার বায়োমেনি এক্সামের জন্য দরকার হবে সেগুলোর একটা সামারাইজ এখানে দেওয়া আছে। যখন তোমরা পড়তে বসবা বাসায় তখন অবশ্যই এই সামারিটা দেখে নিবা যে কি কি টপিক থেকে কোয়েশ্চেন টাচ করা হবে। এই চ্যাপ্টারটা থেকে টোটাল 14টা কোয়েশ্চেন আমাদের বায়োমেনি এক্সামে আসবে এবং এই টপিকগুলো টাচ করা হবে। প্রত্যেকটা টপিক থেকে আমরা চেষ্টা করবো যে একটা অথবা 2টা কোশ্চেন দেওয়ার জন্য। তাহলে এই টপিকগুলো তোমাদের অবশ্যই অবশ্যই টাচ করতে হবে বা পড়তে হবে। দেখো কি কি টপিক আছে। প্রথমেই হচ্ছে কোষের নামকরণ, কোষের সংজ্ঞা, কোষবিদ্যা এবং কোষতত্ত্বই, যেগুলো একদম চ্যাপ্টারের শুরুর দিকে কিছু টপিক। তারপর দেখো কি আছে, একটি আদর্শ উদ্ভিদ কোষের উপাদান সমূহ, কোষীয় অঙ্গাণুগুলো, এদের গঠন এবং কাজ। কিছু কিছু অঙ্গাণু ভাইয়া পড়াবো যেগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্গাণু, যেটা তোমার শুধুমাত্র বায়োমেনি এক্সাম না, তোমার এইচএসসি বা অ্যাডমিশন সব জায়গাতেই কাজে লাগবে। তারপর চলে আসো ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, একদম শেষের দিকের কিছু টপিক। আর নিউক্লিক অ্যাসিডের গঠন, নিউক্লিওটাইড নিউক্লিওসাইড কি, ডিএনএ এর গঠন, আরএনএ এর গঠন, এই টপিকগুলো মূলত আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো আমরা দেরি না করে আজকের ক্লাসের আলোচনা শুরু করে দিই। আচ্ছা, সবার আগে প্রথম যে টপিক দিয়ে আজকের ক্লাস শুরু হবে সেটা হচ্ছে কোষের নামকরণ। আচ্ছা, আমরা সবাই জানি যে কোষের নামকরণ কোন বিজ্ঞানী করেছেন। এটা খুবই পরিচিত নাম, তার নাম হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক। তো বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে, সালটা মনে রাখবা, 1665 সালে সে রয়্যাল সোসাইটি অফ লন্ডন, এটা একটা ইংল্যান্ডের লন্ডনের হচ্ছে একটা প্রতিষ্ঠান, সেখানকার যন্ত্রপাতি রক্ষক নিযুক্ত হন। তখন সে চিন্তা করলেন যে সে এবারের যে সভা হবে সেখানে সে কিছু একটা দেখাইতে যাচ্ছেন। তো তখন সে যেভাবে চিন্তা করলেন, সে কি করলেন, একটা কাঠের ছিপি নিয়ে ওটাকে ছোট্ট ছোট্ট স্লাইস করলেন, করে মাইক্রোস্কোপের নিচে তাকালেন। তাকানোর পর দেখতে পারলেন যে কিছু কিছু ছোট ছোট বক্সের মতো বা কুঠুরির মতো দেখা যাচ্ছে, যেটাকে আমরা বলছি ছোট্ট কুঠুরি বা প্রকোষ্ঠ। তো এই যে সে তখন দেখলো যে ওই যে কাঠের ছিপি, তার মধ্যে বেশ কিছু ছোট ছোট কুঠুরি আছে বা প্রকোষ্ঠ আছে, সে ওইটাকে নাম দিলেন সেলুলা। এই সেলুলা শব্দটা হচ্ছে ল্যাটিন একটা শব্দ, যেটা ল্যাটিন সেলুলার শব্দ থেকে আসছে, যার শব্দের অর্থ হচ্ছে সেল বা প্রকোষ্ঠ। এখান থেকেই প্রথম সেল শব্দটার উৎপত্তি হয়েছে। তাহলে আমরা সহজ করে মাথায় রাখতে গেলে কি, তাহলে এখান থেকে মোটামুটি 4টা অবজেক্টিভ তোমার মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সালটা হচ্ছে 1665 সাল। কোথাকার যন্ত্রপাতির রক্ষক নিযুক্ত হন, সেটা হচ্ছে রয়্যাল সোসাইটি অফ লন্ডন, কে রবার্ট হুক। এবং সে কোন শব্দ থেকে এই নামকরণটা করছে, এটা একটা ল্যাটিন শব্দ যার নাম হচ্ছে সেলুলা। আচ্ছা, যার অর্থ হচ্ছে সেল বা প্রকোষ্ঠ। তো যখন এই যে আমাদের রবার্ট হুক সাহেব, সে যখন দেখলেন যে এরকম প্রকোষ্ঠ আছে, সে বিভিন্ন জিনিসকে কেটে কেটে তা মাইক্রোস্কোপে দেখা শুরু করলেন এবং দেখলেন যে সব জিনিসেই এরকম প্রকোষ্ঠের মতো দেখা যাচ্ছে। এবং তিনি তার অবজারভেশনগুলো একটা খাতায় বা একটা কলম মধ্যে লিখতেন এবং এটাকে একটা বই আকারে প্রকাশ করেন। এই বইটার নাম তোমাদের মাথায় রাখতে হবে, বইটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। তাহলে মনে রাখবা যে রবার্ট হুকের যত গবেষণা সেটা কোন গ্রন্থে সে প্রকাশ করেন, গ্রন্থটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। ঠিক আছে, তাহলে আমরা এই কয়টা জিনিস এখান থেকে সুন্দর করে পড়ে ফেলবো। আচ্ছা, এখান থেকে আর কিচ্ছু তোমাদের দরকার নেই, আমরা চলে যাই নেক্সট পেজে। নেক্সট পেজে চলে আসো। এখান থেকে আমরা কোষের সংজ্ঞা কিছু দেওয়া আছে, এই সংজ্ঞাগুলোর
বিস্তারিত জানবো। এর আগে কিছু দেখবা যে বেশ কিছু কথাবার্তা আছে বা বিভিন্ন বিজ্ঞানী কে কোন অঙ্গাণু আবিষ্কার করেছে সেটা নিয়ে কথাবার্তা আছে, এগুলো এখান থেকে পড়ার খুব একটা দরকার নেই, কারণ এই জিনিসগুলো আমরা সামনে ডিটেলসে এমনিতেই পড়বো। ডিটেলসে আমরা কোথায় পড়বো? প্রত্যেকটা অঙ্গাণুর ডিটেলস বর্ণনা যখন পড়বো সেখান থেকে আমরা বিজ্ঞানীগুলোর নাম পড়বো। এখান থেকে তুমি এক্সট্রা অবজেক্টিভ হিসেবে যেটা পড়বা সেটা হচ্ছে একটা অবজেক্টিভ আছে, দেখো উট পাখির ডিম হচ্ছে সবচেয়ে বড় কোষ, 17 × 12.5 সেন্টিমিটার, এবং মানুষের যে নিউরন বা মোটর নিউরন বলে এটা হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় কোষ, এটা 1.37 মিটার লম্বা। তাহলে এখান থেকে জাস্ট দুইটা অবজেক্টিভ তোমাকে পড়তে হবে, একটা হচ্ছে উট পাখির ডিম হচ্ছে সবচাইতে বড় কোষ, আর মানুষের নিউরনের দৈর্ঘ্য কত এবং এটা মানব দেহের সবচাইতে বড় কোষ। নিচে চলে আসো, নিচে চলে আসলে এইখানে তুমি পেয়ে যাবা হচ্ছে কি, এখানে তুমি পেয়ে যাবা যে সংজ্ঞাগুলো দেওয়া আছে। এই সংজ্ঞাগুলো পরীক্ষায় কিভাবে আসে? পরীক্ষায় তোমাদের একটা সংজ্ঞা তুলে দেওয়া হবে, বলবে যে এই সংজ্ঞাটি কোন বিজ্ঞানী দিয়েছেন। তাহলে তোমাকে বিজ্ঞানীর নাম সহ জানতে হবে যে কোন সংজ্ঞাটা কার। তো ভাইয়া কিছু সহজ টেকনিক শিখাই দিই যেটা দিয়ে তুমি মনে রাখতে পারবা। দেখো ছোটবেলায় ক্লাস 6 থেকে তুমি ইন্টার পর্যন্ত একটা সংজ্ঞা কোষের পড়ে আসছো, যেই সংজ্ঞাটা তুমি আদর্শ সংজ্ঞা হিসেবে পড়ে আসছো সেই সংজ্ঞাটা হচ্ছে বিজ্ঞানী রবার্টিসের সংজ্ঞা। দেখো লেখা আছে বিজ্ঞানী রবার্টিস, তার সংজ্ঞাটা দেখো কি লিখছে, কোষ হচ্ছে জীবের মৌলিক, গঠনগত এবং কার্যগত একক। এটাকে আমরা আদর্শ সংজ্ঞা হিসেবে ধরি এবং দেখবা যে 6 থেকে ইন্টার পর্যন্ত সব বইতে এই সংজ্ঞাটাই দেওয়া। তাহলে মনে রাখবা যেটা আদর্শ সংজ্ঞা, যে কোষ হচ্ছে একটি গঠনগত এবং কার্যগত একক, এই কথাটা বলছে কে? বলছে বিজ্ঞানী ডি রবার্টিস। আচ্ছা, তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার দেখো এইটার কাছাকাছি যে সংজ্ঞাটা দিছে, যে এটা থেকে একটা কথা কম বলছে, এখানে বলছে কি গঠনগত প্লাস কার্যগত একক, কিন্তু পরীক্ষায় যদি থাকে যে শুধুমাত্র সংজ্ঞায় দেওয়া আছে গঠনগত একক, তাহলে আনসার হবে ব্র্যাকেট। তাহলে মাথায় রাখলা যে যদি দুইটা থাকে তাহলে রবার্টিস, আর যদি একটা থাকে যে শুধু গঠনগত, তাহলে আমি উত্তর কি দিব? আমি উত্তর দিব জিন ব্র্যাকেট। আচ্ছা, এবার আসো দুইজন বিজ্ঞানী, একটা হচ্ছে হিকম্যান আর একটা হচ্ছে লোয়ি। তাহলে এই দুইটাকে আলাদা করবা কিভাবে? পুরা সংজ্ঞা মনে রাখা কঠিন, সহজ করে ভাইয়া বলে দিই। লোয়ির সংজ্ঞাটাতে দেখবা যে বলা হয়েছে যে কোষ একটি অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা আবৃত থাকে বা পরিবেষ্টিত থাকে। তার মানে সংজ্ঞার মধ্যে তুমি খুঁজবা যে অর্ধভেদ্য ঝিল্লি কথাটা উল্লেখ করছে কিনা। যদি অর্ধভেদ্য ঝিল্লি কথাটা উল্লেখ করে সেটা তোমার মাথায় আসবে যে এটা হচ্ছে লোয়ির সংজ্ঞা। আর হিকম্যানের সংজ্ঞায় দেখবা লেখা থাকবে যে কোষ নিজের নিয়ন্ত্রণ এবং প্রজননের সক্ষম। তাহলে নিয়ন্ত্রণ বা প্রজননের সক্ষম কথাটা যদি লেখা থাকে তখন আমার মাথায় আসবে এটা কার সংজ্ঞা? এটা হচ্ছে হিকম্যানের সংজ্ঞা। তাহলে এই চারটা সংজ্ঞা তাহলে ভাইয়ের সাথে সাথে এখনই পড়ে ফেলো। তাহলে কি কি বললাম? চারজন। এক নম্বরে হচ্ছে রবার্টিস, এটা হচ্ছে সবচেয়ে পরিচিত সংজ্ঞা, যে কোষ হচ্ছে কার্যগত এবং গঠনগত একক। এখন একটা কথা কম দিছে যে কার্যগত একক নয়, শুধু গঠনগত একক, তখন আমরা উত্তর দিব হচ্ছে জিন ব্র্যাকেট। আর লোয়ির সংজ্ঞাতে কি থাকবে? অর্ধভেদ্য ঝিল্লি। আর হিকম্যানের সংজ্ঞায় বলবে প্রজননের সক্ষম। তাহলে এই কয়টা কথা তুমি সুন্দর করে মাথায় রাখলে তোমার সংজ্ঞাগুলো পড়া শেষ। আচ্ছা, আমরা চলে যাই নেক্সট পেজে। চলো, নেক্সট পেজে আসলে আমরা পাবো হচ্ছে কোষীয় অঙ্গাণু এবং কোষবিদ্যা এবং কোষ তত্ত্ব, কয়েকটা কথাবার্তা। আমরা একটু কোষবিদ্যা আর কোষ তত্ত্ব সম্পর্কে একটু জানবো। কোষবিদ্যা আসলে কোনো বিশেষ কিছু না, সেটা হচ্ছে জীববিদ্যার যেই শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয়, মানে কোষের বিস্তারিত সবকিছু নিয়ে আলোচনা করা হয়, তাকেই আমরা বলবো কোষবিদ্যা। কোষবিদ্যার ইংরেজি শব্দটা জেনে রাখবা, ইংরেজি শব্দ হচ্ছে সাইটোলজি। সাইটোলজি, তাহলে মাথায় রাখবা যে কোষ সম্পর্কে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে সাইটোলজি। আচ্ছা, এবার দেখো এখানে যেটা পড়বা তুমি, এখানে দুইটা জনকের নাম আছে, যে দুটো তোমার এই যে বায়োমেনি এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কোষবিদ্যার জনককে, যদি সিম্পলি পরীক্ষায় আসে যে কোষবিদ্যার জনককে, তোমার উত্তর হবে হচ্ছে রবার্ট হুক, কারণ প্রথম কোষ আবিষ্কার করছে কে? রবার্ট হুক। আচ্ছা, আর যদি পরীক্ষায় আসে আধুনিক কোষবিদ্যার জনককে, তখন তোমাকে উত্তর দিতে হবে সোয়ানসন। তাহলে এই যে দয়া করে এই কনফিউশনটা দূর করবা যে আধুনিক লেখা থাকলে সোয়ানসন আর আধুনিক লেখা না থাকলে উত্তর দিব কি? রবার্ট হুক। আচ্ছা, এবার চলে আসো কোষ তত্ত্ব। কোষ তত্ত্ব হচ্ছে একটা কোষের কি কি বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে সে বিষয়ে তিনজন বিজ্ঞানী বর্ণনা করছে। এই তিনজন বিজ্ঞানীর যে মতবাদগুলো সেগুলোকে একসাথে বলা হয়েছে কোষ তত্ত্ব।
তাহলে আবারও বলি, কোষ বিদ্যা হচ্ছে কোষ সম্পর্কে যেখানে আলোচনা করা হয়, আর কোষ তত্ত্ব হচ্ছে যে কোষের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু তত্ত্ব প্রদান করছে কিছু বিজ্ঞানী, সেটাকে আমরা বলবো কোষ তত্ত্ব। এটা 3জন বিজ্ঞানী আছে, নামগুলো যদি মনে রাখতে পারো খুবই ভালো, তবে বায়োমিনি এক্সামে আসার মতো অত ইম্পর্টেন্ট না। মনে রাখবে একটা হচ্ছে স্নেইডেন, একটা হচ্ছে সোয়ান, আর একটা হচ্ছে ভার্চু। এই 3জন বিজ্ঞানী কোষ তত্ত্ব প্রদান করছে, ঠিক আছে? তাহলে মাথায় রাখবা কোষ তত্ত্ব কোন বিজ্ঞানী? স্নেইডেন, সোয়ান আর ভার্চু। স্নেইডেন, সোয়ান আর ভার্চু, ঠিক আছে? তাহলে এখান থেকে এইটুকু তোমাকে পড়তে হবে। আচ্ছা, কোষ তত্ত্বর মূল কথা অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট না, দেখবে যে তোমাদের এইচএসসি লেভেলে মাঝে মধ্যে অনুধাবনমূলক কোশ্চেনে এই কোশ্চেনটা চলে আসে যে কোষ তত্ত্বের মূল কথাগুলো লিখো। আচ্ছা, এরপর চলে আসি আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে কোষের প্রকারভেদ। আগে বোঝার চেষ্টা করো কোষ জিনিসটাকে আসলে অনেকগুলো ভিত্তিতে ভাগ করা যায়। আমরা এখন প্রত্যেকটা ভিত্তির মূল কনসেপ্টটা বুঝবো এবং কোশ্চেন আমাকে কিভাবে করা যাইতে পারে সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। প্রথম ভিত্তি আসো, সেটা হচ্ছে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে। এটা সবচাইতে সহজ ভিত্তি, আমরা কিচ্ছু মুখস্থ করবো না, আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে জাস্ট বলছে শারীরবৃত্তীয় কোষ ভিত্তিতে হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়, একটার নাম দেহকোষ, একটার নাম জনন কোষ। একদম ছোটবেলার পড়াশোনা, একটার নাম দেহকোষ, একটার নাম জনন কোষ। যেটা দেহ গঠন করে সেটা দেহকোষ, যেটা জনন কাজ সম্পাদন করে সেটা হচ্ছে জনন কোষ। এখন দেখো আমরা ধাপে ধাপে আগাই। দেহকোষ সম্পর্কে মাথায় রাখবা যে দেহকোষ একটা ডিপ্লয়েড কোষ। দেহকোষ একটা কেমন কোষ? দেহকোষ একটা ডিপ্লয়েড কোষ। তার মানে এখানে দ্বিপ্রস্থ ক্রোমোজোম থাকে, অথবা সহজ বাংলা কথা যদি মানুষের ক্ষেত্রে বলো যে 46টা ক্রোমোজোম থাকে, ঠিক আছে? 46টা ক্রোমোজোম থাকে, তাহলে এটা হচ্ছে দেহকোষ। আচ্ছা, উদ্ভিদের ক্ষেত্রে তো বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন রকম থাকবে, আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, এরপর চলে আসো, এটা মনে রাখবা যে দেহকোষের উদাহরণ কি? দেহকোষের উদাহরণ হচ্ছে সবকিছু, ঠিক আছে? তাই তুমি জনন কোষের উদাহরণটা মনে রাখবা, কারণ ওইটার সংখ্যা কম। জনন কোষের উদাহরণ হচ্ছে অল্প, ডিম্বাণু, শুক্রাণু। তাহলে ওই দুইটা বাদ দিয়ে পৃথিবীর যাবতীয় যে কোনো কিছু পরীক্ষায় আসলে তুমি উত্তর করবা কি? দেহকোষ। আচ্ছা, এরপর আসো, তাহলে ক্রোমোজোমের সংখ্যা বললাম কি? ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46টা, যেটা হচ্ছে ডিপ্লয়েড। আর দেহকোষ সম্পর্কে আরেকটা ইনফরমেশন হচ্ছে দেহকোষে মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন হয়। তাহলে 3টে ইনফরমেশন মনে রাখতে হবে। 1 নাম্বার ইনফরমেশন, দেহকোষ দেহ গঠন করে। 2 নাম্বার ইনফরমেশন, দেহকোষ কি করে? ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, আর এটাতে মাইটোসিস কোষ বিভাজন হয়। আচ্ছা, আর জনন কোষ সম্পর্কে কি কি জানবা? ওই একইভাবে 3টা কথা জানলেই হবে। যে জনন কোষের এক্সাম্পল কি? সেটা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু, যেগুলো আমাদের একদম জননের সাথে জড়িত। এগুলোর ক্রোমোজোম সংখ্যা কেমন হবে? ক্রোমোজোম সংখ্যা হবে হ্যাপ্লয়েড, এবং এগুলোতে কোষ বিভাজন হবে মায়োসিস বা মিওসিস প্রক্রিয়াতে, ঠিক আছে? মায়োসিস বা মিওসিস প্রক্রিয়াতে হবে, ঠিক আছে? তাহলে এইটুকু জিনিস তোমরা যদি মাথায় রাখতে পারো তাহলেই হবে, দেখবা যে পরীক্ষায় পাশ করে যেতে পারবা। তাহলে এখানে দেখো এই যে জনন কোষ, এই যে শুক্রাণু এবং ডিম্বাণু ভাইয়া যে বললাম, আর ক্রোমোজোমের সংখ্যা কি বলছি ভাইয়া? হ্যাপ্লয়েড। এই যে 23টা ক্রোমোজোম থাকে। তাহলে এই কথাগুলো একটু দয়া করে কষ্ট করে মনে রাখতে হবে, তাইলেই হবে। আচ্ছা, এখন একটা ট্রিকি কোয়েশ্চেন যেটা দিয়ে তোমাদেরকে আটকানোর চেষ্টা করবে। বলবে যে জননাঙ্গ, এটা কি দেহকোষ থাকে নাকি জনন কোষ থাকে? বা জননাঙ্গ হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? মনে রাখবা জনন অঙ্গ, জননাঙ্গকে ভাঙলে কি হয়? জনন অঙ্গ। অঙ্গ মানে কি? দেহের অঙ্গ। তাহলে এটা একটা দেহকোষ। তার মানে জনন কোষ আর জননাঙ্গ এক না। তাহলে জননাঙ্গ যদি পরীক্ষায় আসে তাহলে উত্তর হবে কিন্তু দেহকোষ, ঠিক আছে? চিন্তা করে উত্তর দিবা, ঠিক আছে? তারপর চলে যাই নিউক্লিয়াসের উপর ভিত্তি করে। এটা খুবই ইজি জিনিস, 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আদি কোষ, একটা হচ্ছে প্রকৃত কোষ। দেখো আমরা আদি কোষ আর প্রকৃত কোষের পার্থক্যগুলো একটু পড়বো। এখানে আছে, দেখো এখানে একটা পার্থক্যের ছক আছে, এখান থেকে তুমি পড়ার চেষ্টা করবা। মনে রাখবা যে আদি কোষে কিছুই থাকে না, কিছুই থাকে না, শুধু 3টা জিনিস থাকে। তোমাকে 3টা জিনিস ভাইয়া আইডেন্টিফাই করে দিচ্ছি। 1 নাম্বার, একটা বৃত্তাকার ডিএনএ থাকে, দেখো একটা বৃত্তাকার ডিএনএ থাকে। 2 নাম্বার, একটা রাইবোজোম থাকে, যেটা 70S রাইবোজোম। আর 3 নাম্বারে অপেরন থাকে। তাহলে কি কি বলছি? বলছি যেটা হচ্ছে আদি কোষ, সেটাতে কিছুই থাকে না, শুধু 3টা জিনিস থাকে। তো 3টা জিনিসের নাম কি কি বলছে? একটা হচ্ছে ডিএনএ থাকবে যেটা বৃত্তাকার, একটা রাইবোজোম থাকবে যেটা 70S, আর একটা অপেরন থাকবে। এর বাইরে কিছুই আসলে আদি কোষে থাকে না।
তার মানে কোনো কোষীয় অঙ্গাণু আদি কোষে থাকে না, সবকিছুই থাকে প্রকৃত কোষে। সহজ কনসেপ্ট, এটা দিয়ে তুমি আনসার করতে পারবে। এখন আসো, তাহলে আদি কোষ মানে কি? অনুন্নত। এই জন্য এখানে কোষ বিভাজন হয় অনুন্নত প্রক্রিয়াতে, অ্যামাইটোসিস। আর প্রকৃত কোষে হবে মাইটোসিস এবং মায়োসিস। এখানে সবাত শোষণ হয় না, হয় হচ্ছে অবাত শোষণ, আর এখানে হবে সবাত শোষণ। তাহলে সহজ বাংলা কথায় আদি কোষে সব হচ্ছে নেগেটিভ কথাবার্তা বা না বোধক কথাবার্তা, আর প্রকৃত কোষে সবকিছু হচ্ছে পজিটিভ কথাবার্তা বা হ্যাঁ বোধক কথাবার্তা। এই সুন্দর কনসেপ্টটা মাথায় রাখলে তুমি যে কোনো এমসিকিউ এখান থেকে আনসার করতে পারবা। আচ্ছা, এখন পর্যন্ত ভাইয়া যতটুকু পড়াইলাম এইটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, তাহলে সবার যদি কনসেপ্ট এ পর্যন্ত ক্লিয়ার থাকে তাহলে আমি সামনে আগাইতে পারি আশা করি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা সামনে আগাই। হ্যাঁ, সামনে আমরা কি পড়বো দেখো, সামনে হচ্ছে আরো দুই ধরনের প্রকারভেদ পড়বো, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। এটা আরো সহজ। উদ্ভিদ আর কোষ আর প্রাণী কোষের ব্যাপারটা মনে রাখার জন্য তোমাকে শুধু অনন্য বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে, তুমি আর কিচ্ছু মাথায় রাখবে না। দেখো, অনন্য কোষের অনন্য বৈশিষ্ট্যের ব্যাপারটা কি? অনন্য বৈশিষ্ট্য মানে যেই বৈশিষ্ট্য শুধু একজনের মধ্যে পাওয়া যায় আরেকজনের মধ্যে পাওয়া যাবে না। তো উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে তিনটা। দেখাও, একটা হচ্ছে কোষ প্রাচীর, একটা হচ্ছে কোষ গহ্বর। কি কি বলছি? কোষ প্রাচীর, কোষ গহ্বর আর ক্লোরোপ্লাস্ট। শেষ। তাহলে তিনটা অনন্য বৈশিষ্ট্য থাকে উদ্ভিদ কোষের। তাহলে আবারও বলতেছি ভাইয়া, বারবার করে বলতেছি, এই জিনিসটা সহজ করে মাথায় রাখো। উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য তিনটা। কয়টা বলছি ভাইয়া? তিনটা। তিনটা কি কি? একটা হচ্ছে কোষ প্রাচীর, একটা হচ্ছে কোষ গহ্বর, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই তিনটা জিনিস শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায় না। ঠিক আছে? আর প্রাণী কোষের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে সেন্ট্রোজোম, আরেকটা জিনিস হচ্ছে মনে রাখবা সেটা হচ্ছে গলজি বডি। যদিও এখন আবিষ্কার হচ্ছে যে কিছু কিছু উদ্ভিদে গলজি বডি পাওয়া যায়, তবে তুলনামূলকভাবে পরীক্ষা অনেক সময় আসে যে গলজি বডি কোথায় কম থাকে। মনে রাখবা, গলজি বডি কম থাকে উদ্ভিদ কোষে, বেশি থাকে প্রাণী কোষে। ঠিক আছে? তাহলে ভাইয়া বুঝাইতে পারছি কাহিনীটা? আরেকবার বলতেছি ভাইয়া, ক্লিয়ার করো। উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ পার্থক্য করব কি দিয়ে? পার্থক্য করব অনন্য বৈশিষ্ট্য দিয়ে। অনন্য বৈশিষ্ট্য মানে কি? যে বৈশিষ্ট্য শুধু একজনের থাকবে, অপরজনের থাকবে না, আমার জন্য অনন্য, ব্যাপারটা এরকম। তাহলে অনন্য বৈশিষ্ট্য কি কি বলছে উদ্ভিদ কোষের? তিনটা। তিনটা কি কি? একটা হচ্ছে কোষ প্রাচীর, একটা হচ্ছে কোষ গহ্বর আর ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে? আর প্রাণী কোষের জিনিসটা কি? সেন্ট্রোজোম আর গলজি বডি। এবার আসো, খাদ্যর পার্থক্য আছে। খাদ্যর পার্থক্য কি? এই যে উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে শ্বেতসার, আর প্রাণী কোষের সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে চর্বি এবং গ্লাইকোজেন। এটা তোমার মোটামুটি কমন সেন্সেও তুমি পারো, কারণ তুমি পড়ছো না, আমরা মানুষরা খাবার সঞ্চয় করি কোথায়? লিভারে। লিভারে খাবার কি হিসেবে সঞ্চয় থাকে? গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় থাকে। ঠিক তো? এটা তো আমরা জানি। আর উদ্ভিদের খাবার তৈরি হয় কি হিসেবে? গ্লুকোজ হিসেবে, শ্বেতসার হিসেবে। সিম্পল কথা, মুখস্থ করার কিছু নেই, একটু বুঝে বুঝে জিনিসটাকে পড়ার চেষ্টা করো। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের হয়ে গেল। এখান থেকে আমাদের আর কিছু লাগতেছে না, আমরা নেক্সট চলে যাচ্ছি। এখন আমরা একটা স্পট এক্সাম নিব। স্পট এক্সামে সবাই আনসার করার চেষ্টা করো। ল্যাটিন সেলুলার শব্দের অর্থ কি? একদম ক্লাসের শুরুতে পড়াইছি, ঠিক আছে? বেশি সময় দিব না, তাড়াতাড়ি করে সবাই আনসার করার চেষ্টা করো, 1 মিনিট টাইম। ল্যাটিন সেলুলার শব্দের অর্থ কি? ঠিক আছে, ল্যাটিন সেলুলার শব্দের অর্থ কি? সবাই উত্তর দিচ্ছে। হ্যাঁ, উত্তর হচ্ছে সি। ঠিক আছে, ক্ষুদ্র প্রকোষ্ঠ।
আমরা পড়ছিলাম যে ল্যাটিন শব্দ সেলুলা, যেটা থেকে সেলের নামকরণ হয়েছে, এটার অর্থ হচ্ছে ক্ষুদ্র প্রকোষ্ঠ, সহজ হিসাব। ওকে, এরপর চলে আসো, দেখো হলো আধুনিক কোষবিদ্যার জনক কি, ধরার চেষ্টা করো। ভাইয়া কিন্তু বলি নাই যে শুধু কোষবিদ্যার জনককে, ভাইয়া বলছে আধুনিক কোষবিদ্যার জনককে। এবার আনসার করো। ওই দেখো রবার্ট হুক আছে, থিওডর সোয়ান আছে, ডি রবার্টিস আছে, সোয়ানসন আছে, সবই তোমার পরিচিত বিজ্ঞানী। তাহলে এখান থেকে উত্তর কোনটা? আমরা বলছিলাম যে যদি আধুনিক বলে তাহলে আমি উত্তর দিব কি? উত্তর দিব আমি সোয়ানসন। আর যদি শুধু বলে তাহলে শুধু হচ্ছে রবার্ট হুক। ঠিক আছে, তাহলে উত্তর হবে কি? সোয়ানসন। আচ্ছা, এবার চলে আসে একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন। আমি একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এখান থেকে তোমাকে কোশ্চেন আমি কিভাবে থ্রো করব, তুমি কিভাবে আনসার করবা। এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে একটা উদ্ভিদ কোষের বিভিন্ন পার্ট থাকে, তাহলে তোমাকে ওই বিভিন্ন পার্ট থেকে কোশ্চেন করা হবে। প্রথমত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নির্জীব বস্তু, একটা হচ্ছে সজীব বস্তু। সহজ হিসাব আবারও বলি, নির্জীব বস্তু, সজীব বস্তু। নির্জীব মানে যেটার কোনো জান নাই, প্রাণ নাই, নড়াচড়া করে না। আর সজীব মানে যেটা জান প্রাণ আছে। তাহলে মনে রাখবা, নির্জীব বস্তুকে বলা হয় জড় বস্তু, আর সজীব বস্তুটাকে দেখা হয় প্রোটোপ্লাজম। তাহলে পরীক্ষায় এই কোশ্চেনটা আসতে পারে যে কোষের যাবতীয় সজীব বস্তুকে কি নামে ডাকা হয়? উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে প্রোটোপ্লাজম। এটাও একটা কোশ্চেন হতে পারে। আচ্ছা, এখন আসো এবার নির্জীব বস্তু দিয়ে শুরু করি। নির্জীব বস্তু দুই রকম, একটা হচ্ছে কোষ প্রাচীর, আরেকটা হচ্ছে কোষীয় কোষস্থ নির্জীব বস্তু। কোষ প্রাচীর এটা ভাইয়া পড়াই ফেলছি অলরেডি, বলছি ভাইয়া যে এটা কাদের অনন্য বৈশিষ্ট্য, এটা শুধু উদ্ভিদ কোষে পাওয়া যাবে, এটা প্রাণী কোষে পাওয়া যাবে না। কথা ক্লিয়ার এটা? আচ্ছা, আর কোষস্থ নির্জীব বস্তুর মধ্যে মনে রাখবা তিন ধরনের পদার্থ: সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ, বজ্র পদার্থ। সঞ্চিত মানে যেটা হচ্ছে আমরা খাবার দাবার খাওয়ার পরে, ইনটেক করার পরে জমা থাকে, দ্যাট ইজ সঞ্চিত। তাহলে আমরা খাই কি ধরনের জিনিস? মেইনলি তো তিন ধরনের খাবার খাই: শর্করা, চর্বি আর প্রোটিন, তাই তো? এই তিনটার কথা লিখছে, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। আচ্ছা, নিঃসৃত পদার্থ, এগুলো মনে রাখার জন্য তোমরা পাশে লিখে রাখো হরপ্যান। হরপ্যান, হরপ্যান দিয়ে কি কি আছে? হরপ্যান দিয়ে হর দিয়ে হরমোন, পি দিয়ে পিগমেন্ট, ই দিয়ে এনজাইম, এন দিয়ে নেকটার। সহজ হিসাব। তাহলে মনে রাখবো কি দিয়ে? হরপ্যান, হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। ভাইয়ের সাথে সাথে বলো, হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। পড়া শেষ। চলে আসি বজ্র পদার্থ। বজ্র পদার্থ থেকে সব মনে রাখার দরকার নেই, তোমরা মনে রাখবে যে রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স। এই চারটা মনে রাখো: রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স। তাহলে ভাইয়ের সাথে সাথে বলে ফেলো, রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স। ওকে, এই চারটাকে বলা হয় তোমার বজ্র পদার্থ। তাহলে এটা আমাদের হয়ে গেল। এবারে আসো প্রোটোপ্লাজম, যেটা সজীব বস্তু, এটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কোষ ঝিল্লি, একটা হচ্ছে সাইটোপ্লাজম, একটা হচ্ছে নিউক্লিয়াস। একটা প্যাচ ভাইয়া বলে দিচ্ছি, পরীক্ষার হলে লাগাবা না। কোষ প্রাচীর নির্জীব, কোষ ঝিল্লি সজীব। কোষ প্রাচীর শুধু উদ্ভিদ কোষে থাকে, কোষ ঝিল্লি দুইজনের থাকে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার করো। হ্যাঁ, কোষ ঝিল্লি, ঠিক আছে, কোষ ঝিল্লি কিন্তু সজীব বস্তু। তারপর সাইটোপ্লাজম, তারপর হচ্ছে নিউক্লিয়াস। আর সাইটোপ্লাজমের জিনিসপত্রকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তরল, যেটাকে আমরা সাইটোমাত্রিকা বলবো, আর এটা হচ্ছে বিভিন্ন অঙ্গাণু। এখন দেখো, এখান থেকে তোমাকে কোশ্চেন ধরবে, পরীক্ষায় আসবে নিচের কোনটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু বা নিচের কোনটি ঝিল্লিহীন অঙ্গাণু, এই ধরনের কোশ্চেন আসে। তো তুমি যেটা করবা, তুমি শুধু ঝিল্লিবিহীনগুলোকে মুখস্থ করবা, ঝিল্লিবিহীনগুলোকে মুখস্থ করবা। ঝিল্লিবিহীন কেমনে মুখস্থ করবা? একটা ছোট্ট টেকনিক আছে, মনে রাখবা, মিস্টার প্রিয়াঙ্কা চোপড়া, মিস্টার পিসি। মনে রাখবে কি? মিস্টার পিসি দিয়ে। মিস্টার পিসি দিয়ে এম দিয়ে দেখো, মনে রাখবা মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট ওদের ভাই। তাহলে এই তিনজনকে একসাথে, মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আচ্ছা, আর দিয়ে রাইবোজোম, পি দিয়ে প্রোটিওজোম, সি দিয়ে সেন্ট্রিওল। শেষ। তাহলে সহজ হিসাব। তাহলে মনে রাখবা কি? মিস্টার প্রিয়াঙ্কা চোপড়া বা মিস্টার পিসি, এটা মনে রাখলেই হবে। তাহলে আবার বলে, মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সাথে আসতেছে কি? রাইবোজোম, প্রোটিওজোম আর সেন্ট্রিওল। শেষ। এটুকু পারলে আমাদের ঝিল্লিবিহীন হয়ে গেল। তাহলে এটা বাদে দুনিয়াবি যত কিছু আছে সব হচ্ছে ঝিল্লিযুক্ত। এবার আসো নিউক্লিয়াস। চারটা অংশের নাম শুধু পড়বা, পরীক্ষায় আসবে কোনটি নিউক্লিয়াসের অংশ নয়। তাহলে কি? নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম। জাস্ট নাম, জাস্ট নাম, এর বেশি কিছু লাগবে না। তাহলে আমি আশা করি যে কোষের উপাদানগুলো, একটা আদর্শ কোষের উপাদানগুলো তুমি বুঝতে পারছো। এইটা থেকে একটা কোশ্চেন থাকবে, এই শুধু এই ছবিটা থেকে একটা কোশ্চেন থাকবে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখো।
এইটুকু ক্লিয়ার কিনা ভাইয়াকে বলো, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। ঠিক আছে, ভালো আছে না? ওকে, তাহলে এইটুকু সবার ক্লিয়ার আছে, আমরা নেক্সটে চলে যাই। চলো, বিশাল বড় চ্যাপ্টার তো, আমাদেরকে আগাইতে হবে, নাহলে আমরা শেষ করতে পারবো না আজকে। ওকে, কোষ প্রাচীর ভাইয়া প্রত্যেকটার একদম ক্লিয়ার কাট কনসেপ্ট, যেখান থেকে তোমার কোয়েশ্চেন আসবে ভাইয়া ধরাই দিচ্ছি। দয়া করে এই চ্যাপ্টারটা যখন তুমি পড়বা, কারণ চ্যাপ্টারটা তো অনেক বড়, পড়তে অনেক সময় লাগে, শুধু ভাইয়ার লেকচারটা ছেড়ে ভাইয়া কি কথাগুলো বলতেছি সেগুলো কান দিয়ে শুনো, এখান থেকে তোমার কমন আসবে। 14টাই কমন আসবে ভাইয়া বলে দিলাম, ঠিক আছে? তো দেখো, প্রথম থেকে আসো, কোষ প্রাচীর। কোষ প্রাচীর থেকে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই চ্যাপ্টারটাতে কোষ প্রাচীরের ব্যাপারটা হচ্ছে এটা একটা অনন্য বৈশিষ্ট্য, এটা শুধু উদ্ভিদ কোষে পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায় না। আচ্ছা, এখন আসো, এটা মনে রাখবা, কোষ প্রাচীরের ভেতরের প্রথম স্তরটার নাম হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দা, এটা মাথায় রাখবা। নিচের দিকে আসো, মনে রাখবা কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এটা তৈরি হয়। আর দুটো জিনিস দিয়ে তৈরি হয়, একটা হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট আর একটা হচ্ছে পেকটিন জাতীয় ভেসিকলস। তাহলে এটা মনে রাখবা, ফ্র্যাগমোপ্লাস্ট আর পেকটিন জাতীয় ভেসিকলস দিয়ে এটা সাধারণত তৈরি হয়। এই যে দেখো ছবিটাতে দেখাচ্ছে ভাইয়া, এই যে মাঝ বরাবর যেটা গেছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে মধ্যপর্দা। এটার উপরে আরেকটা লেয়ার দেখতেছো, এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। এটার উপর মোটা আরেকটা লেয়ার দেখতেছো, সেটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। তাহলে মনে রাখবা সবচেয়ে পাতলা কোনটা, মধ্যপর্দা। আর এর উপরেরটার নাম কি, প্রাথমিক প্রাচীর। এর উপরেরটার নাম কি, সেকেন্ডারি প্রাচীর। সবচেয়ে পুরু কোনটা, সেকেন্ডারি প্রাচীর। আরেকটা কথা দেখো, পাশাপাশি দুইটা যে আমাদের কোষ প্রাচীর আছে, মাঝখানে এমন একটা জায়গা থাকে, সেখানে কোনো প্রাথমিক প্রাচীরও থাকে না, কোনো সেকেন্ডারি প্রাচীরও থাকে না, কিন্তু শুধুমাত্র মধ্যপর্দা থাকে। এই জায়গাগুলোর নাম হচ্ছে কূপ এলাকা বা পিট পেয়ার। কি বলছি ভাইয়া, কূপ এলাকা বা পিট পেয়ার। এই যে দেখো এই জায়গাগুলো, ঠিক আছে? কথা ক্লিয়ার? তাহলে পরীক্ষা একটা কোশ্চেন আসতে পারে যে কূপ এলাকাতে শুধুমাত্র কোন উপাদানটি থাকে, উত্তর হচ্ছে কি, মধ্যপর্দা থাকে। প্রাথমিক প্রাচীরও থাকবে না, সেকেন্ডারি প্রাচীরও থাকবে না, ঠিক আছে? ওকে, এই যে দেখো এখানে আমি একটা চোরা টেকনিক বানাইছি, এই চোরা টেকনিক দিয়ে তুমি মনে রাখতে পারো, সেটা হচ্ছে কোনটা কি দিয়ে তৈরি হয়, জাস্ট শর্টকাট, এইখান থেকে কোশ্চেন আসবে। তো দেখো মনে রাখবা, মধ্যপর্দা তৈরি হয় এফ আর পি। এফ দিয়ে ফ্র্যাগমোপ্লাস্ট, পি দিয়ে পেকটিক অ্যাসিড। এফ দিয়ে ফ্র্যাগমোপ্লাস্ট, পি দিয়ে পেকটিক অ্যাসিড, শেষ পড়া। তারপর প্রাথমিক প্রাচীর তৈরি হয় সিএইচজি। সিএইচজি দিয়ে কি, সেলুলোজ হেমিসেলুলোজ গ্লাইকোপ্রোটিন। ভাইয়ের সাথে সাথে বলো, সেলুলোজ হেমিসেলুলোজ গ্লাইকোপ্রোটিন। সেলুলোজ হেমিসেলুলোজ গ্লাইকোপ্রোটিন। আচ্ছা, আর এটা তো পাতলা, এটা হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার পুরো। আচ্ছা, এবার চলে আসো সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি হচ্ছে সেলুলোজ আর লিগনিন। এল দিয়ে ভাইয়া বুঝাচ্ছি লিগনিন। লিগনিন, সেলুলোজ আর লিগনিন। আর এটা 5 থেকে 10 মাইক্রোমিটার পুরো। আর এখানে দেখো একটা কথা লিখছি ভাইয়া, আকাম। এই আকাম কিন্তু সেই আকাম না, এই আকামের মানে হচ্ছে অদ্রবণীয় ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট। ওই যে পেকটিক অ্যাসিড থাকে না, পেকটিক অ্যাসিডের এক ধরনের লবণ থাকে, ওই লবণটার নাম হচ্ছে কি, অদ্রবণীয় ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট। এই যে দেখো এটাকে আকাম দিয়ে মনে রাখাইছি, আকাম, ঠিক আছে? মনে রাখো, তাহলে অদ্রবণীয় ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম পেকটেট লবণ থাকে, ঠিক আছে? তার মানে সহজ বাংলা কথায় পুরা কোষ প্রাচীরের গঠনের মেইন কথাটা হচ্ছে এইটুকু। এইটুকুকে বারবার মাথায় নাও, দেখবে যে তোমার মাথা একদম ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? আর কিচ্ছু লাগবে না। তাহলে মধ্য পর্দায় কি থাকবে, প্রাথমিক প্রাচীরে কি থাকবে, সেকেন্ডারি প্রাচীরে কি থাকবে, শেষ। এবার আসো আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করব, সেটা হচ্ছে এইখানে একটা কনসেপ্ট আছে, সেটা ভাইয়া বলতেছি। আচ্ছা, এখানে রাসায়নিক গঠনের মধ্যে কয়েকটা কাজ আছে, একটু পড়বা, একটু বর্ণনামূলক কাজ। যেমন এই যে প্রাচীর গঠনের ক্রস লিঙ্ক হিসেবে কে কাজ করে, এটা পড়বা। এটার নাম হচ্ছে জাইলোগ্লুকান, নাম হচ্ছে জাইলোগ্লুকান, ঠিক আছে? তারপর এখান থেকে পড়বা যে ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি হয়, কাইটিন। আর শৈবাল ডায়াটমেরটা হয় হচ্ছে সিলিসিক অ্যাসিড। এটা নতুন বইয়ে অ্যাড হয়েছে, নতুন তোমাদের জন্য। আমাদের সময় যখন আমরা ছিলাম তখন এগুলো ছিল না, ঠিক আছে? তোমাদের জন্য এগুলো অ্যাড হয়েছে। তাহলে শৈবালের ডায়াটমে হচ্ছে সিলিসিক অ্যাসিড, আর ছত্রাকে হচ্ছে কাইটিন, এই দুটো পড়বা, ঠিক আছে? ওকে, এবার হচ্ছে এই জিনিসটা একটু ক্লিয়ার করবো ভাইয়া। এটা হচ্ছে কি, আমরা তো রাসায়নিক গঠনটা পড়ে ফেললাম যে কি কি পদার্থ, এখন এটাকে গাঠনিক উপাদানে চলে আসবো আমরা, একদম গাঠনিক সূক্ষ্ম গঠন, মাইক্রোস্কোপিক গঠন। তো মাইক্রোস্কোপিক গঠনের জন্য এইটুকু ভাইয়ার সিরিয়ালটা দেখো, এইটা ভালো করে তুমি বুঝো, তোমার একদম সারা জীবনের জন্য মুখস্থ হয়ে যাবে ভাইয়া, বলে দিলাম।
তাহলে প্রথম থেকে শুরু করি। আচ্ছা এখানে দেখো প্রথমে সিই দিয়ে ভাইয়া বুঝেছি সেলুলোজ, বলো ভাইয়ের সাথে সাথে বলো সেলুলোজ। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম সূক্ষ্মতম উপাদান যেটা দিয়ে একটা কোষ প্রাচীর গঠন হয় তার নাম হচ্ছে সেলুলোজ। সেলুলোজ সেলুলোজ 1 থেকে 3000 মিলিত হয়ে তৈরি করে সেলুলোজ চেইন। তাহলে আবারও বুঝাচ্ছি ভাইয়া, তো ভাইয়ের সাথে সাথে বুঝো। তাহলে কি বলছি, সেলুলোজ, এটা হচ্ছে কি সেলুলোজ। এই সেলুলোজ 1 থেকে 3000 একত্রিত হয়ে তৈরি করে সেলুলোজ চেইন। এখন এই যে সেলুলোজ চেইন সেটার 100টা একত্রিত হয়ে তৈরি করে একটা মাইসেলি, মাই দিয়ে ভাইয়া বুঝাচ্ছি মাইসেলি। আচ্ছা তারপরে মাইসেলি 20টা একত্রিত হয়ে তৈরি করে একটা মাইক্রোফাইব্রিল। কি তৈরি করে, একটা মাইক্রোফাইব্রিল। আর মাইক্রোফাইব্রিল 250টা একত্রিত হয়ে তৈরি করে একটা ম্যাক্রোফাইব্রিল। দেখছো সম্পর্কগুলো, বুঝতে পারছো? যদি সংখ্যা সবগুলো মনেও না থাকে তাহলে অন্তত পক্ষে সিরিয়ালটা মনে রাখো, সেলুলোজ, সেলুলোজ চেইন, মাইসেলি, মাইক্রোফাইব্রিল, ম্যাক্রোফাইব্রিল। আবারও বলো ভাইয়ের সাথে সাথে বলো, সেলুলোজ, তারপরে সেলুলোজ চেইন, মাইসেলি, মাইক্রোফাইব্রিল, ম্যাক্রোফাইব্রিল। আচ্ছা এখন যদি বলে যে তোমার কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক উপাদান কি, তাহলে তুমি উত্তর দিবা মাইসেলি। তুমি উত্তর দিবা কি, মাইসেলি, কারণ মাইসেলিটাই হচ্ছে মাইক্রোস্কোপ দিয়ে প্রথম দেখা যায়। আর সেলুলোজ হচ্ছে দেখার জন্য তোমার ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে, অনেক ছোট জিনিস, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো মাইসেলি। আর এগুলো যদি পারো তাহলে মনে রাখবা যে 1 থেকে 3000 সেলুলোজ মিলে সেলুলোজ চেইন, 100টা সেলুলোজ চেইন মিলে মাইসেলি, 20টা মিলে হচ্ছে মাইক্রোফাইব্রিল, 250টা মিলে হচ্ছে ম্যাক্রোফাইব্রিল। এভাবে বই লিখে রাখো, সারা জীবনের জন্য আর ভুলবা না। ঠিক আছে, উইথ দ্যাট আমাদের কোষ প্রাচীর ইনশাআল্লাহ পড়া শেষ। এইটুকু পর্যন্ত সবার ক্লিয়ার হলে ভাইয়াকে একটু জানাও আর এই কোশ্চেনটা উত্তর দিয়ে ফেলো। ওকে ওকে, তাহলে সবকিছু ঠিক আছে মনে হচ্ছে, তাই তো? উত্তর দিছো কি এ? হ্যাঁ ঠিক আছে, সবচেয়ে ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে মাইসেলি। সাবাস। চলো এবার শুরু করে দিই প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা কম, তবুও কিচ্ছু জিনিস একটু জানবা। জাস্ট আমি তোমাদের কনসেপ্টটা দূর মানে সমস্যাগুলো ক্লিয়ার করার জন্য এই টপিকটা রাখছি। এটা তোমাদের মানে ইয়ার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, বায়োমেনিয়ার জন্য। তবে এখান থেকে যেটা জানবা সেটা হচ্ছে প্রোটোপ্লাস্টের কনসেপ্টটা। আমাদের যে ঝামেলা, প্রোটোপ্লাস্ট বলতে আসলে কি বোঝায় সেটা আগে বুঝো। প্রোটোপ্লাস্ট মানে হচ্ছে একটা কোষের, ধরো এটা একটা কোষ প্রাচীর, কোষ প্রাচীরের ভেতরে যাবতীয় যত কিছু আছে সজীব সব কিছুই কিন্তু প্রোটোপ্লাস্ট। তার মানে প্রোটোপ্লাস্ট কিন্তু আলাদা কোনো কিছু না। তার মানে সাইটোপ্লাজম একটা প্রোটোপ্লাস্টের অংশ, নিউক্লিয়াস প্রোটোপ্লাস্টের অঙ্গ, কোষের সব অঙ্গাণুগুলো প্রোটোপ্লাস্টেরই অংশ। ব্যাপারটা বুঝো, ঠিক আছে? এখন আসলে প্রোটোপ্লাস্ট হচ্ছে একটা তরল পদার্থ যেটা এই সবগুলো জিনিসকে ঢেকে রাখবে, ঠিক আছে? এখন এই তরল পদার্থটার এই প্রোটোপ্লাজমটার বৈশিষ্ট্যটা পড়তে হবে, তোমাকে মাথায় রাখতে হবে। এটা মাথায় রাখার জন্য তুমি এইটুকু শুধু মনে রাখবা, সেটা হচ্ছে আজব। কি মনে রাখবা? আজব। দেখবা যে কেউ কিছু উল্টাপাল্টা হইলে আমরা বলি না আজব, এটা কোনো কথা হইলো? এই জিনিসটা হচ্ছে আজব। আজব দিয়ে কি কি? আদি হচ্ছে অর্ধ স্বচ্ছ, অর্ধ তরল এবং আঠালো। তাহলে কি কি বলছি বলো? অর্ধ স্বচ্ছ, অর্ধ তরল, আঠালো। তারপর জ দিয়ে হচ্ছে জেলির মতো দেখতে, আর ব দিয়ে হচ্ছে বর্ণহীন এবং আপেক্ষিক গুরুত্ব বেশি। তাহলে মনে রাখবো কি বলছি ভাইয়া, আবারও বলি। তাহলে প্রোটোপ্লাস্টের বৈশিষ্ট্য মাথায় রাখবো কি দিয়ে? আজব দিয়ে। তাহলে অর্ধ স্বচ্ছ, অর্ধ তরল, আঠালো, জেলির মতো বর্ণহীন পদার্থ, সেটাকে আমরা বলবো কি? প্রোটোপ্লাস্ট। এটা পরীক্ষায় অনেক সময় আসে যে কোনটি প্রোটোপ্লাস্টের জন্য সত্য বা মিথ্যা। আচ্ছা, আর বিজ্ঞানীর নামটা পড়বা, কে আবিষ্কার করছে? বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী পারকিনজে। নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পারকিনজে। এই যে দেখো, বিজ্ঞানী পারকিনজে, নামটা মনে রাখবা। আর এখানে আসো, প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি, আর পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ। পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ, ঠিক আছে? এইগুলো একটু টুকিটাকি অবজেক্টিভ একটু পড়তে হবে, ঠিক আছে? এর বেশি দরকার নেই কিছু জানার। আর এখান থেকে আরেকটা টপিক একটু ক্লিয়ার করব, সেটা হচ্ছে প্রোটোপ্লাজমের চলন। এটা বুঝতে অনেকের অসুবিধা হয়, জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করো। প্রোটোপ্লাজমের চলনের ব্যাপারটা হচ্ছে, ধরো এটা একটা কোষ, উদ্ভিদ কোষ।
এই যে মাঝখানে একটা গর্ত। এখন আমি তো বলছি যে কোষ গহ্বর এটা উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য, এটা প্রাণী কোষে থাকে না। তার মানে এই যে প্রোটোপ্লাজমের চলনের ব্যাপারটা এটা মূলত উদ্ভিদ কোষের কাহিনী। কেন? কারণ এখানে বলা হয়েছে যে এই যে গর্তটা এটাকে কেন্দ্র করে প্রোটোপ্লাজম কিভাবে নড়াচড়া করে বা মুভ করে সেটার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে একমুখী চলন, একটা হচ্ছে দ্বিমুখী চলন। তাহলে এই একটা গর্ত যদি থাকে ভেতরে এবং সেটাকে কেন্দ্র করে যদি প্রোটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণু মুভ করে সেটাকে বলা হবে একমুখী আবর্তন। আর যদি এরকম দুইটা গর্ত থাকে বা দুইটা কোষ গহ্বর থাকে সেটাকে ঘিরে যদি মুভ করে সেটাকে বলা হবে বহুমুখী আবর্তন। তাহলে কনসেপ্ট ক্লিয়ার? তাহলে একটা গহ্বরকে কেন্দ্র করে ঘুরলে একমুখী, বহু গহ্বরকে কেন্দ্র করে ঘুরলে বহুমুখী। শুধু এক্সাম্পল পড়বা। একমুখী আবর্তনের এক্সাম্পল হচ্ছে পাতা ঝাঁঝি, আর বহুমুখী হচ্ছে ট্রাডেসকানশিয়া। ট্রাডেসকানশিয়া, ঠিক আছে? আবারও বলো ট্রাডেসকানশিয়া, ঠিক আছে? ভেঙে ভেঙে বলো ট্রাডেসকানশিয়া, ঠিক আছে? পারবা তাহলে। ওকে, এখান থেকে আর কিছু দরকার নেই আমাদের, আমরা চলে যাই নেক্সট অঙ্গাণুতে। এই অঙ্গাণুটা হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি সম্পর্কে প্রথমতই বলছি এটা উদ্ভিদ কোষেও থাকে, এটা প্রাণী কোষেও থাকে, এটা কিন্তু অনন্য বৈশিষ্ট্য না। আচ্ছা, এখন দেখো এটার গঠন সম্পর্কিত অনেকগুলো মডেল আছে। তার মধ্যে সবচেয়ে পরিচিত মডেল হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। তোমরা এইচএসসি লেভেলে খুবই পরিচিত টপিক, তোমরা এটা ভালো করেই জানো যে এটা থেকে রিটেন কোয়েশ্চেন খুব 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 বেশি আসে, মানে খুব বেশি আসে। তাহলে এখন এখান থেকে যেটা পড়বা সেটা হচ্ছে আবিষ্কারকের নামটা পড়বা, বিজ্ঞানী সিঙ্গার আর বিজ্ঞানী নিকলসন। সালটা পড়বা 1972 সাল, আমাদের মুক্তিযুদ্ধের 1 বছর পরেই। আর মডেলটার নাম হচ্ছে আইসবার্গ মডেল। মনে রাখবা এটা কি কি দিয়ে তৈরি হয়, একটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, আর সাথে আরো দুটো উপাদান থাকবে, একটা হচ্ছে মেমব্রেন প্রোটিন আর কোলেস্ট্রল। আচ্ছা, মেমব্রেন প্রোটিনের প্রকারভেদগুলো পড়বা। মেমব্রেন প্রোটিনকে 3 ভাগে ভাগ করা গেছে, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন, আর এটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। শুধু নাম, আমি কিন্তু ডিটেলসে যাইতে বলি নাই। তারপর এই সকল জিনিসপত্র এখন দরকার নেই, এগুলো রিটেনের জন্য। এখন তোমার এমসিকিউ পরীক্ষাতে তোমার এগুলোতে মাথা ঘামানোর দরকার নাই, ঠিক আছে? এই যে এখানে দেখো লেখা আছে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্সটা ভালো করে পড়বা। সেটা হচ্ছে একটা চিনির স্তর, যেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন মানে কিন্তু গ্লুকোজ প্লাস প্রোটিন, আর গ্লাইকোলিপিড মানে গ্লুকোজ প্লাস লিপিড। এই দুইটা একত্রিত হয়ে যেটা তৈরি হয় তাকে আমরা বলবো গ্লাইকোক্যালিক্স। আচ্ছা, আর কোলেস্ট্রল সম্পর্কে একটা ইনফরমেশন মাথায় রাখবা, এটা প্রাণী কোষে বেশি থাকে, উদ্ভিদ কোষে কম থাকে। কারণ কি তুমি সহজেই বুঝতে পারতেছো, কোলেস্ট্রল বা চর্বি জাতীয় খাবার কারা বেশি খায়? উদ্ভিদ খায় নাকি? উদ্ভিদ তো খায় না। উদ্ভিদ যেটা তৈরি করে সেটার নাম হচ্ছে এরগোস্টেরল। ওদের কিন্তু কোলেস্ট্রল থাকে না তেমন একটা। এই জন্য কোলেস্ট্রল জিনিসটা এটা প্রাণী কোষে বেশি থাকে, এটা একটু মাথায় রাখো। এবার আসো রাসায়নিক উপাদান। এখান থেকে অবশ্যই পড়বা যে প্রোটিন কত পার্সেন্ট থাকে, লিপিড কত পার্সেন্ট থাকে, আর শুষ্ক ওজনের কত পার্সেন্ট লিপিড। মনে রাখবা শুষ্ক ওজনের 75% লিপিড। আচ্ছা, এখানে দুইটা অবজেক্টিভ আছে, আমি একটু ক্লিয়ার করি যাতে তোমার মনে থাকে। ফসফোলিপিড 2 ধরনের থাকে, 5 ধরনের থাকে। এই 5 ধরনের মধ্যে একটা হচ্ছে সবচেয়ে সরল গঠন, আর একটা হচ্ছে সবচেয়ে কঠিন গঠন, ঠিক আছে? মনে রাখবা যে হচ্ছে সরল গঠনের তার নাম হচ্ছে কঠিন, আর যে কঠিন গঠনের তার নাম হচ্ছে সহজ, ঠিক আছে? তাহলে সহজ রুলস বলে দিছি কিন্তু ভাইয়া। মনে রাখবা সবচেয়ে সরল গঠনের ফসফোলিপিডের নাম হচ্ছে ফসফাটাইডিক অ্যাসিড। নাম কি? ফসফাটাইডিক অ্যাসিড। আর সবচেয়ে জটিল গঠনের নাম হচ্ছে লেসিথিন, ঠিক আছে? নাম ছোট, গঠন কঠিন, আর নাম বড়, গঠন সহজ, ঠিক আছে? তাহলে এই দুটো অবজেক্টিভ এখানে আছে, সুন্দর করে পড়বা, সুন্দর করে ভাইয়া যেভাবে বলে দিছি, ঠিক আছে? আর কিছু লাগবে না। চলে যাও নেক্সটে। আচ্ছা, নেক্সটে হচ্ছে এগুলাতে তেমন একটা দরকার নেই, এগুলো আমরা বলে ফেলছি। এই যে সরল গঠন জটিল গঠন ভাই বলে দিছি, পারবা। একমুখী আবর্তনের উদাহরণটা বলে ফেলো, একটু আগে পড়াইছি। সবাই কোথায়? হ্যাঁ, উত্তর দিচ্ছে কি এ সবাই, ঠিক আছে? এ কারেক্ট আনসার, উত্তর হচ্ছে পাতা ঝাঁঝি, ঠিক আছে? ওকে, এবার আমরা পড়বো কি, এই যে সাইটোপ্লাজম দেখো কিভাবে নড়তেছে। ঠিক আছে, খুব কিউট করে নড়তেছে। আমরা চলে যাব
আর সাইটোপ্লাজম থেকে আসলে তেমন কিছু জানার নাই, কারণ হচ্ছে ওই বললাম তো যে তরল পদার্থ সমুদয় জিনিসপত্র আটকে থাকে সেটাই তো সাইটোপ্লাজম। আমরা মেইনলি অঙ্গাণুগুলোতে চলে যাবো। প্রথম অঙ্গাণু নাম হচ্ছে রাইবোজোম। দেখো এখানে আমি একটুখানি কাজটা দেখানোর চেষ্টা করছি। দেখো এদিক দিয়ে একটা অ্যামাইনো অ্যাসিড করে বের হচ্ছে, মানে প্রোটিন তৈরি করতেছে সে। অ্যামাইনো অ্যাসিডের যে সংযুক্ত হয়ে কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। তাহলে প্রোটিন তৈরি করা হচ্ছে রাইবোজোমের প্রধান কাজ। যদি একটা অবজেক্টিভ তুমি রাইবোজোম থেকে পারো তাহলে মাথায় রাখবে এটা প্রোটিন তৈরির কারখানা, আর কিছু মনে রাখলেও চলবে। আসো এখন আসলে রাইবোজোম থেকে কি কি বলবা। রাইবোজোম একটা ইউনিক অঙ্গাণু। কারণ কি? কারণ হচ্ছে এইটা একমাত্র অঙ্গাণু যেটা উদ্ভিদ কোষেও আছে, প্রাণী কোষেও আছে। শুধু পার্থক্য একটাতে 70S, একটাতে 80S। এই কারণে এটাকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। মাথায় রাখবা, সার্বজনীন অঙ্গাণু। তাহলে পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সার্বজনীন অঙ্গাণু কোনটাকে বলা হয়? রাইবোজোম। আচ্ছা, এরপর চলে আসো, এখান থেকে পড়বে, এখানে অনেকগুলো বিজ্ঞানীর নাম আছে, তুমি শুধু মনে রাখবা জর্জ প্যালেটের নামটা। জর্জ প্যালেট হচ্ছে এটার আবিষ্কারক এবং নামকরণ করছে। আবিষ্কারক এবং নামকরণের নাম কি? সেটার নাম হচ্ছে জর্জ প্যালেট। জর্জ প্যালেট, ঠিক আছে। ওকে, এবার চলে আসো পরের দিকে যাই আমরা। এখানে দেখো বেশ কিছু কথাবার্তা আছে। এখান থেকে মূলত কয়েকটা কথা তোমার জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে রাইবোজোম কয় প্রকার এবং রাইবোজোম কোনটা কোথায় পাওয়া যায়। এক নম্বর কথা বলে ফেলছি, আদিকোষে হচ্ছে 70S, প্রকৃত কোষে হচ্ছে 80S। এখন 70S আবার তৈরি হয় দুইটা জিনিস দিয়ে। এখন এইটা মানে দেখবা যে ওই যে একটা মিম করে না, দেখবা যে মাঝে মধ্যে ফেসবুকে আসে যে সবার অঙ্ক মিলে আমার অঙ্ক মিলে না, জিনিসটা ওরকম, বুঝছো? 70S ইজ ইকুয়াল টু 50S প্লাস 30S। 50 আর 30 মিলে হয়েছে কত? 70। আর 60 আর 40 মিলে হয়েছে হচ্ছে 80। এই কেমন অঙ্ক আমি জানি না, মাথায় রাখো কি বলছি, সবার অঙ্ক মিলে আমার অঙ্ক মিলে না। এখন কি কি বলছি, একটা এই দুটো মনে রাখতে হবে, একটা হচ্ছে 70S আর 80S। 70S তৈরি হবে কত কত S দিয়ে? 50S আর 30S দিয়ে। আর 80S তৈরি হবে 60S আর 40S দিয়ে। এইটুকু ভালো করে মাথায় রাখবা। আর 77S এটা হচ্ছে বিশেষ, এটা হচ্ছে শুধুমাত্র ছত্রাকে পাওয়া যায়। আর স্তন্যপায়ী প্রাণীর মাইটোকন্ড্রিয়াতে 55S পাওয়া যায়। তার মানে মেইন কথা ভাইয়া যেটাকে ফোকাস করতে চেষ্টা করতেছি যে কোন S সেটা কোথায় পাওয়া যায়। আচ্ছা, S এটা হচ্ছে এক ধরনের ভেদবার্গ ইউনিট। যদি রিটেনের জন্য পড়াইতাম তাহলে এগুলো বিস্তারিত বলতাম। এটা একটা বিজ্ঞানী, এটা একটা সেডিমেন্টেশন ইউনিট হিসেবে ইউজ হয়। আমরা ইনশাল্লাহ কোনোদিন যদি রিটেন পড়াই তাহলে সেদিন এগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? আজকে এইটুকু জানলেই হবে। ওকে, চলো নেক্সটে চলে যাই। আচ্ছা, এখানে আসো রাসায়নিক গঠন। এখানে আরো কিছু প্রকারভেদ দিছে, যদি এগুলো কম ইম্পর্টেন্ট, তবে এখান থেকে অন্তত পড়বা যে রাইবোজোমে প্রোটিন এবং আরএনএ থাকে, অনুপাত হচ্ছে 1:1। আর 70S এ মনে রাখবা 52 প্রকারের প্রোটিন থাকে, আর 80S এ 80 প্রকারের প্রোটিন থাকে। অন্তত এই দুইটা কথা মনে রাখবা। এই যে ভাঙ্গাচুরাগুলো, এগুলো না মনে রাখলেও চলে, এগুলো পরীক্ষা তেমন একটা আসে না। ভাঙ্গাচুরা নিয়ে আমি মাথা ব্যথা করতে চাচ্ছি না, তো তুমি এই দুইটা মনে রাখো, ঠিক আছে? তাহলে চলবে। নিচের দিকে আসো, রাইবোজোমের প্রধান কাজ, একটা কাজ মনে রাখতে হবে, প্রোটিন সংশ্লেষণ। প্রোটিন সংশ্লেষণ, আর কিছু মাথায় না রাখলেও চলবে, ঠিক আছে? ওকে, এখান থেকে আর কিছু দরকার নেই আমার। তাহলে এখান থেকে আমাদের রাইবোজোম ইজ ক্লিয়ার। চলে যাব গলজি অ্যাপারেটাস। এই দেখো গলজি অ্যাপারেটাস কি করতেছে জানি একটা জিনিস, ঠিক আছে? গলজি অ্যাপারেটাস থেকে কি পড়বো? এটা আবিষ্কারকের নামটা পরীক্ষা আসে, এটা পড়তে হবে। নাম হচ্ছে ইটালীয় লোক, তার নাম হচ্ছে ক্যামিলো গলগি। নাম কি? ক্যামিলো গলগি। সে হচ্ছে প্রথম বিড়ালের স্নায়ুকোষে এটা দেখতে পাইছে। তাহলে প্যাঁচা এবং বিড়ালের স্নায়ুকোষে প্রথম পাইছে, নাম দিছে কি? নাম দিছে হচ্ছে গলজি অ্যাপারেটাস বা গলজি বডি। আচ্ছা, এখান থেকে আসো, এটার অনেকগুলো নাম আছে, একটুখানি রিডিং পড়তে চেষ্টা করবা। ডিকটায়োজোম, ইডিওজোম, স্ফেরোজোম, নামগুলো একটুখানি পড়বা। যদিও খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট একটু রিডিং দেওয়া। তবে এখান থেকে যেটা ইম্পর্টেন্ট, দুটা কথা ভাইয়া বলে দিতেছি, দুটা কথা থেকে একটা কথা আসার সম্ভাবনা আছে। এটাকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। কি বলা হয়? কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। আর দুই নম্বর কথা, এটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, ঠিক আছে? দেখবো যে কার্বোহাইড্রেট তৈরি কারখানা একটু পরে লেখা আছে। তাহলে এই দুটো কথা শুধু মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে ট্রাফিক পুলিশ, কার্বোহাইড্রেটের কারখানা বা ফ্যাক্টরি, সেটা বলা হয় কাকে? সেটা বলা হয় গলজি বডিকে। ওকে, আচ্ছা, ওকে, এখান থেকে তাহলে দুইটা কথা ভাইয়া যেটা বলে দিলাম ভালো করে মনে রাখবা। আর হচ্ছে কাজ মনে রাখবা। কাজের মধ্যে একটুখানি যাব। কাজের আগে এখানে একটা অবজেক্টিভ আছে, একটু দাগাইও। সেটা হচ্ছে এটা 3 ধরনের এটা হয়। একটা হচ্ছে সিস্টার্নি, একটা হচ্ছে ভেসিকল, আর একটা হচ্ছে ভ্যাকিউল। এখানে একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে একটু পরে তুমি বুঝতে পারবা যখন ভাইয়া পড়াবো। সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলজি বডি, দুইটাকে গঠনের উপর ভিত্তি করে 3 প্রকারে ভাগ করা হয়েছে, বুঝছো? দেখবা যে দুইটাতে 2 রকমের নাম, কিন্তু কাছাকাছি নামগুলো। দেখো ভাইয়া একটু দেখাচ্ছি তোমাদেরকে যাতে কনফিউশনটা দূর হয়। কোথায় আছে এটা?
ভাই রাখছিলাম, এই যে এই জায়গাটাতে রাখছি, এই যে দেখো এখানে দেখো, এটা দেখলে বুঝতে পারবা। একটা হচ্ছে সিস্টার্নি ভেসিকল আর ভ্যাকিউল, এটা হচ্ছে গলজি বডি। আর সিস্টার্নি ভেসিকল আর টিউবুল, এটা হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এভাবে না মনে রাখে, তো আমি যেটা করতাম সেটা বলি। এটা সিভিভি দিয়ে মনে রাখতে পারো, এটা তুমি মনে রাখো হচ্ছে সিভিটা দিয়ে, সিভিটা। এখন আমি জানি না, আমি যখন ছোট ছিলাম বুঝছো, তখন একগুলো ছোট এরকম শরবত বিক্রি করতো ঠেলা গাড়ি করে, একগুলা ছিল, লোক ছিল। তো তখন একটা কোম্পানি ছিল যেগুলো এরকম এই ইয়ার মতো, ট্যাঙ্গের মতো কমলা কালার পানিতে মিশিয়ে দিত, ওটার নাম ছিল সিভিটা। তো সিভিটা মনে রাখবা, সিভিটা দিয়ে মনে রাখতে পারো। সি দিয়ে হচ্ছে সিস্টার্নি, ভি দিয়ে ভেসিকল, টি দিয়ে টিউবুল। সিভিটা, সিভিটা, হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে আমার কিসের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর সিভিভি সিস্টার্নি ভেসিকুলার ভ্যাকিউল, এটা হচ্ছে আমার কার ক্ষেত্রে, এটা হচ্ছে গলজি বডির ক্ষেত্রে। ঠিক আছে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভুল করা যাবে না। ওকে, চলে আসা আবার পিছনে। আচ্ছা, এখানে আসি। কাজগুলোতে অন্তত পক্ষে যেগুলো ভাইয়া লাল করার চেষ্টা করছে সে কাজগুলো পড়ার চেষ্টা করবে, কারণ সবগুলো কাজ তুমি পড়ে আসলে আলটিমেটলি মাথায় রাখতে পারবে না। 1 নাম্বার কাজ লাইসোজোম তৈরি করা, এটা হচ্ছে ওর কাজ, এটা মনে রাখবা। 2 নাম্বার কাজ এই যে কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করা, এটা পড়বা। আর এটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, কথাটা পড়বা। আর শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে, এই কথাটা পড়বা। শুক্রাণু রিলেটেড 2টা কোয়েশ্চেন পরীক্ষায় আসে, ভাইয়ের সাথে কথা শুনো, পরীক্ষায় পাস করে যাবা। শুক্রাণু রিলেটেড 2টা কোয়েশ্চেন আসে, একটা হচ্ছে শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে কে, একটা হচ্ছে শুক্রাণুর লেস তৈরি করে কে। যদি বলে অ্যাক্রোজোম তৈরি করে কে, গলজি বডি, ঠিক আছে। যদি বলে লেস তৈরি করে কে, সেন্ট্রিওল, আমরা সামনে পড়বো, ঠিক আছে। শুক্রাণুর লেস তৈরি করে সেন্ট্রিওল। 2টা কোয়েশ্চেন আসে, 2টা কোয়েশ্চেনের বাইরে কিচ্ছু আসে না, ঠিক আছে। তাহলে এখান থেকে 4টা কাজ পড়তে বলছি, লাইসোজোম তৈরি, কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি, কার্বোহাইড্রেটের ফ্যাক্টরি, শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করা, দ্যাটস ইট, এটুকু পড়বা। ওকে, এইটুকু পর্যন্ত ক্লিয়ার হইলে ভাইকে একটু বলো। ভাই একটু বেশি ম্যারাথনের মতো বলতেছি, তোমাদের কষ্ট হচ্ছে কিনা আমি জানি না। কোথায় তোমাদের অবস্থা? এটুকু পর্যন্ত ক্লিয়ার থাকলে একটু ভাইকে বলো, আর কোয়েশ্চেন থাকলে করতে পারো, অসুবিধা নেই। ওকে, ক্লিয়ার আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে শুরু করি। হ্যাঁ, আজকে আমি অনেক দিন পরে ক্লাস নিতেছি ভাইয়া, মাঝখানে বিসিএস ছিল, ভাইয়ের এফসিপিএস পার্ট 1 পরীক্ষা ছিল, ভাই আসলে অনেক দিন ক্লাস থেকে দূরে ছিলাম। আজকে অনেক দিন পর তোমাদের সাথে আবার ক্লাস নেওয়া হচ্ছে, ভালোই লাগতেছে। ঠিক আছে, আসো নেক্সট চলে যাই। হ্যাঁ, আমরা বলবো লাইসোজোম। এই দেখো ভিডিওতে সব দেখাই দিচ্ছি ভাইয়া, এই যে সে আসতেছে, এসে একটা ব্যাকটেরিয়াকে খেয়ে একদম শেষ করে দিছে, এটাই আসলে লাইসোজোমের কাজ। আসো মনে রাখবো, লাইসোজোম এটা একটা হাইড্রোলাইটিক এনজাইমের আধার। আর এটা আবিষ্কারকের নাম হচ্ছে ক্রিশ্চিয়ান লোক দা দুবে, ঠিক আছে, দা দুবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়। আর মনে রাখবা, এটা উদ্ভিদ কোষে পাওয়া গেলে সেটাকে স্পেরোজোম বা অলিওজোম নামে ডাকা হয়, ঠিক আছে। কিন্তু এমন একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ না, আমরা সামনে কিছু ইম্পর্টেন্ট অবজেক্টিভ পাবো। এখানে একটা অবজেক্টিভ আছে, এটা পরীক্ষা আসছে একবার, অ্যাডমিশন টেস্টে একবার আসছে, স্ট্যাবিলাইজার আর লেবিলাইজার। কাহিনীটা বুঝো, তোমাদেরকে ইংলিশ থেকে পড়াই দিই। মনে রাখবে স্টেবিলিটি আর লেবাইল শব্দটা থেকে আসছে, ঠিক আছে। তাহলে স্টেবল আর লেবাইল বলে না, যে ধরো তোমাকে কেউ বললো যে তোমাকে একটা বিয়ে করতে হবে, এখন তুমি একটা ছেলে খুঁজবা, তুমি বলতেছো না আমি চাই যে ছেলেটা ফাইন্যান্সিয়ালি স্টেবল হইতে হবে, তুমি তো মাঝে মধ্যে বলো। তাহলে এখন চিন্তা করো, তো স্টেবল বলতেছো, তো স্টেবল মানে কি? স্টেবল মানে স্থিতিশীল। তাহলে আর লেবাইল মানে হচ্ছে ভঙ্গুর। তো ব্যাপারটা হচ্ছে এমন, তাহলে স্টেবল যে কথাটা, তাহলে স্টেবল থেকে স্টেবিলাইজার কথাটা আসছে। তাহলে যারা লাইসোজোমের পর্দাকে ফাটতে দিবে না তারা হচ্ছে স্টেবিলাইজার, আর যারা ফেটে যেতে দিবে মানে ওটাকে ছিঁড়ে ফেলবে, বিদীর্ণ করে ফেলবে, তাদেরকে বলি ল্যাবিলাইজার। তাহলে এখান থেকে নামগুলো পড়বা, ঠিক আছে। তাহলে স্থিতি দান করে যে, সেটা হচ্ছে স্টেবিলাইজার। এক্সাম্পল হচ্ছে কোলেস্ট্রল আর কর্টিজেন। আর যেটা হচ্ছে অটোলাইসিস করে তাদেরকে আমরা বলবো ল্যাবিলাইজার, ঠিক আছে। তাহলে এই দুইটা কথা মাথায় রাখতে পারলেই হবে, ঠিক আছে। ওকে, লাইসোজোমের কাজে চলে যাই, চলো। লাইসোজোমের কাজ থেকে একটা কথা যদি ভালো করে মনে রাখেন, সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। 1 নম্বর কাজ তার কি? ফ্যাগোসাইটোসিস, প্রক্রিয়াতে জীবাণু ভক্ষণ করা, ঠিক আছে।
তারপরে এছাড়া আরো দুটা কথাবার্তা আছে, এই কথাগুলো একটু ভালো করে মনে রাখবে, এগুলো তোমরা মোটামুটি ভালো পারো আমি দেখি। সেটা হচ্ছে অটোলাইসিস বা আত্মঘাতী থলিকা, এই কোয়েশ্চেনগুলো পরীক্ষা আসলে কি দিব, লাইসোজোম। লাইসোজোম কি করে, সেটা হচ্ছে কোষের যদি কোনো পুষ্টির অভাব হয় বা কোনো কারণে কোষ যদি আক্রান্ত হয় তখন সেটা ফেটে যায় এবং ফেটে কোষের সবকিছু ধ্বংস করে ফেলে। তাহলে নিজেকে নিজে আত্মহত্যা করে ধ্বংস করে ফেলে, তো এই জন্য এটাকে বলা হয় আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড। তাহলে এটা একটু মাথায় রাখবা, সুইসাইডাল স্কোয়াড বা সুইসাইডাল ব্যাক, এটা হচ্ছে এটা নিজেকে নিজে মেরে ফেলার যে ধর্মটা, এটাকে বলা হয় অটোলাইসিস। আর মনে রাখবা টিস্যু বিগলনকারী কি এনজাইম থাকে, এটা পরীক্ষা আসতে পারে, ফসফাটেজ এনজাইম। নাম কি, ফসফাটেজ এনজাইম। ঠিক আছে। আর শুক্রাণুর লাইসোজোমে কি থাকে, হায়ালুরনিডেজ, এটাও কিন্তু লাইসোজোম থেকেই তৈরি হয়, হায়ালুরনিডেজ। ওকে, চলে আসো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বেশি কিছু পড়া লাগে না এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, তবে পড়তে হবে প্রথমত এই যে 3 প্রকার, 3টার নাম ভাইয়া বলে ফেলছি, সিস্টার্নি, ভেসিকল আর টিউবিউল। সিভিটা দিয়ে মনে রাখতে বলছিলাম। সিস্টার্নি মনে রাখবা চৌবাচ্চা আকৃতির। ছোটবেলায় অঙ্ক করতাম না, আর্কিমিডিস একটা চৌবাচ্চার মধ্যে শুয়েছিল, তখন হঠাৎ করে সে ওই যে একটা জিনিস ভাসতেছিল, তখন বললো ইউরেকা ইউরেকা বলে দৌড় দিল, পড়ছিলা তো? তার মানে গোসল করে যে জায়গাগুলো, ওগুলোকে বলে কি, চৌবাচ্চা। তাহলে ওই আকৃতিটার নাম হচ্ছে চৌবাচ্চা আকৃতি। আর টিউবিউল আর ভেসিকল তো পারবা, ভেসিকল মানে হচ্ছে ফোস্কা আর টিউবিউল মানে হচ্ছে নল। তাহলে পরীক্ষায় বলবে যে নলের মতো আকৃতির এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে কি বলে, তাহলে কি দিবা, টিউবিউল। বুঝছো তো ব্যাপারটা? 3টার আকৃতি পড়বা, চৌবাচ্চা, ফোস্কা আর নালিকা। ঠিক আছে, চৌবাচ্চা, ফোস্কা আর নালিকা। ঠিক আছে। আর এখন দেখো মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা মসৃণ একটা অমসৃণ। যেটার গায়ে দানা দানা রাইবোজোম লাগানো থাকবে সেটা অমসৃণ, যেটার গায়ে কোনো রাইবোজোম থাকবে না সেটা মসৃণ। এখন কাজ ভাইয়া, এই যে তুমি নাম পারছো, এখান থেকে তুমি কাজ পারবা। অমসৃণের গায়ে রাইবোজোম লাগানো থাকে, রাইবোজোম প্রোটিন তৈরি করে, তাহলে অমসৃণের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, সহজ কথা, শেষ। আর মসৃণ, এটার গায়ে কোনো রাইবোজোম থাকে না, তাই এটা প্রোটিন তৈরি করে না, এটা কার্বোহাইড্রেট তৈরি করে। ঠিক আছে, চর্বি তৈরি করে। ঠিক আছে, এখানে আসো, আমরা এখান থেকে একটু এই যে ভাইয়া ছবি দেখাইতেছি, দেখো এই যে ফোটা 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 দানা দানা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে রাইবোজোম। তাহলে এটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এই যে দেখো এগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে মসৃণ, গায়ের মধ্যে কিছু লাগানো নেই। ওকে, এগুলো বলে ফেলছি ভাইয়া, বলে ফেলছি। এখানে আসো, এখান থেকে যেটা বলতেছিলাম, হ্যাঁ কাজের মধ্যে কি কি পড়বা। কাজের মধ্যে এই যে দেখো, অমসৃণ যেটা সেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষিত করে। আর মসৃণ যেটা, এই যে মসৃণ যেটা, সেটা হচ্ছে লিপিড, হরমোন, গ্লাইকোজেন মানে চর্বি, কার্বোহাইড্রেট এগুলো তৈরি করে। ঠিক আছে। আর এটা মনে রাখবা, লিপিড এবং প্রোটিনের অন্তবাহক হিসেবে কাজ করে। অন্তবাহক না, তুমি চিন্তা করো, একজন প্রোটিন তৈরি করতেছে, একজন লিপিড তৈরি করতেছে, তাহলে দুইটার বাহককে বা মিলনস্থলকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে মাথায় রাখবে তো, তাহলে এই কথাটাই বলছে। আর প্রোটোপ্লাজমের কাঠামো, এটাও মাথায় রাখতে পারো, নাথিং ভেরি ইম্পর্টেন্ট। তবে ভাইয়া যেগুলো বলতেছি সেগুলোই বেশি বেশি করে মাথায় রাখার চেষ্টা করবো। ওকে, নিচের কোন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অন্তর্গত নয়, দেখি এবার তোমরা কনফিউজ হও নাকি আনসার করতে পারো। আনসার করো। উত্তর হচ্ছে কি, উত্তর হচ্ছে বি, ভ্যাকিউল, তাই তো? ঠিক আছে, পারছো, মাশাআল্লাহ, তোমরা অনেক ট্যালেন্টেড ভাই। ঠিক আছে, তাহলে সিভিটা বাদে যেটা হবে সেটা ভ্যাকিউল। ভ্যাকিউল হচ্ছে গলজি বডিতে ছিল, এখানে ছিল না, তাই না? ঠিক আছে। প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়, এটা পারবা তোমরা অলরেডি, রাইবোজোম। এবার আসো মাইটোকন্ড্রিয়া, ছোটবেলা থেকে পড়ে আসছি, পাওয়ার হাউস অফ দ্য সেল, এটা তো জানি। হ্যাঁ, তাহলে কোষের শক্তি ঘর যেটাকে বলা হয় সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো তুমি যেটা ভালো করে এখান থেকে আইডিয়া রাখবা সেটা হচ্ছে কোন কোন প্রক্রিয়াটা মাইটোকন্ড্রিয়াতে ঘটে থাকে। নামগুলো পড়বা, ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আবারও বলি, ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই ধরনের প্রক্রিয়াগুলো সাধারণত মাইটোকন্ড্রিয়াতে ঘটে থাকে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, পাওয়ার হাউস অফ সেল বলা হয়, জানি। এখান থেকে মনে রাখবে বিজ্ঞানীর নাম পড়তে হবে, কারণ মাইটোকন্ড্রিয়ার বিজ্ঞানী পরীক্ষায় আসে। একটা হচ্ছে এইটা পড়বা তুমি, কোথায় 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 কোথায়, এই যে এটা, সেটা হচ্ছে প্রথম মাইটোকন্ড্রিয়া প্রত্যক্ষ করছে কোন বিজ্ঞানী, দাগা ওয়াল্টার ফ্লেমিং। আর নামকরণ করছে হচ্ছে ব্যান্ডা। ঠিক আছে, ব্যান্ডা।
ঠিক আছে? আমাদের দেশে একটা সবজি আছে না, নাম কি, ভেন্ডি। ওই ভেন্ডির ভাই মনে রাখবা ভ্যান্ডা। ঠিক আছে? ভেন্ডির ভাইয়ের নাম হচ্ছে ভ্যান্ডা। তো ভ্যান্ডা হচ্ছে কি আবিষ্কার করছে? মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করছে। তাহলে ওয়াল্টার ফ্লেমিং প্রথম দেখছে আর আবিষ্কার করছে বা নামকরণ করছে হচ্ছে প্রথম হচ্ছে বেন্ডা। ঠিক আছে? নাম দুটো মনে রাখবা। আর মনে রাখবা সংখ্যা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সংখ্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংখ্যা কি মনে রাখবা, যে কোষ যত বেশি অ্যাক্টিভ সেটাতে মাইটোকন্ড্রিয়া তত বেশি থাকবে। ব্যাপারটা হচ্ছে এটা, অ্যাক্টিভ কোষে বেশি থাকবে। এই জন্য দেখবা যে 300 থেকে 400টা ইউজুয়ালি থাকে, কিন্তু যকৃত কোষে 1000টা পর্যন্ত থাকতে পারে। ঠিক আছে? যকৃত কোষে 1000-এর বেশি থাকতে পারে। ওকে, তাহলে এটা ভালো করে মাথায় রাখবা। আয়তন তেমন একটা ইম্পর্টেন্ট না, আয়তন নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নাই। তোমরা শুধু যেগুলো ভাইয়া বললাম সেগুলো নিয়ে মাথা ঘামাও। ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার গঠন ভাইয়া শর্টকাটে বলি, তোমরা শর্টকাটে মাথায় রাখো, জাস্ট এই সুপারফিশিয়াল কথাগুলো মনে রাখলে পারবা। এই একটা মাইটোকন্ড্রিয়া, এটার দুইটা লেয়ার থাকে, একটা বাহিরের লেয়ার যেটা দেখতেই পারতেছো খুব মসৃণ, আর একটা ভেতরের লেয়ার যেটা বিভিন্নভাবে ভেতরের দিকে ভাঁজ হয়ে থাকে। আবারও বলতেছি, একটা মাইটোকন্ড্রিয়া এটা দ্বিস্তরী আবরণ দিয়ে ঢাকা থাকে, বাইরের লেয়ারটা মসৃণ, ভেতরের লেয়ারটা ভাঁজ করা থাকে। এই ভাঁজ করা প্রত্যেকটা ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। কি বলা হবে? ক্রিস্টি। শব্দটা খুঁজে পাইছো? দেখো তোমরা ক্রিস্টি কথাটা খুঁজে পাবা, পরীক্ষায় আসবে। মাইটোকন্ড্রিয়ার ভেতরের যে ভাঁজগুলোকে কি বলা হয়? ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। এই ক্রিস্টির গায়ে গায়ে দেখবা যে কিছু কিছু দানা দানা জিনিস লাগানো থাকে, যে দানা দানা এখানে দানার মতো লাগানো থাকে, দানা দানা। ঠিক আছে? দানা দানা জিনিস লাগানো থাকে, এগুলোকে বলা হয় অক্সিজোম। কি বলা হয়? অক্সিজোম। ঠিক আছে? তাহলে অক্সিজোম বুঝলা আর ক্রিস্টি বললা। অক্সিজোমের আরেকটা নাম হচ্ছে এটিপি সিনথেস। অক্সিজোম যাহা, এটিপি সিনথেস তাহা, একই কাজ। ঠিক আছে? তাহলে বলা হয় যে এটিপি তৈরির জন্য যে প্রয়োজনীয় এনজাইমগুলো সেগুলো এই অক্সিজোমের ভেতরে থাকে, বা এটিপি সিনথেস এখানে থাকে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথাবার্তা ভাইয়া যেগুলো বলে দিলাম। ঠিক আছে? এবার আসো মাইটোকন্ড্রিয়ার কাজ থেকে আসলে অত বেশি কিছু নাই। কাজ সম্পর্কে প্রথম কথাই জানতে হবে যে এটা তো শক্তি তৈরি করে, তুমি জানো। এখন শক্তি তৈরির প্রক্রিয়াগুলো কি কি যেটা এখানে হয়, শুধু এইটুকু তুমি ভালো করে জানো। যে বললাম ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, টিসিএ সাইকেল, এই নামগুলো জানো। ঠিক আছে? আর যেটা জানবা এইটা একটু পড়বা, কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু নিয়ন্ত্রণ করে। একটা মজার কথা বলি, ভাইয়া কিছুদিন আগে 48 বিসিএস দিছিলাম, 48 বিসিএস এই কোশ্চেনটা আসছে। কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু এটা কে কন্ট্রোল করে? উত্তর ছিল মাইটোকন্ড্রিয়া। আমি পড়ে যাইনি, বুঝছো? তো আমি তোমাদেরকে পড়াই, ওখান থেকে আমি আনসার করে দিচ্ছি। ঠিক আছে? তো দেখো এটা উত্তর হবে কি, এটা উত্তর হবে কি মাইটোকন্ড্রিয়া। মনে রাখবে মাইটোকন্ড্রিয়া কোষের পূর্ব নির্ধারিত মৃত্যুকে কন্ট্রোল করে। আর শুক্রাণু ডিম্বাণু তৈরিতেও কিন্তু অংশগ্রহণ করে, কিন্তু স্পেসিফিক কোনো কোয়েশ্চেন হিসেবে আসবে না। স্পেসিফিক কোয়েশ্চেন তো শুক্রাণু থেকে দুইটা বলেই দিচ্ছি, একটা হচ্ছে কে অ্যাক্রোজোম তৈরি করে, কে লেস তৈরি করে। ওকে, এবার আসো কিছু মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার আছে, ডিসঅর্ডারগুলোর নাম পড়বা। একটা হচ্ছে পার্কিনসন ডিজিজ, একটা হচ্ছে অ্যালজাইমার ডিজিজ, একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। পার্কিনসন ডিজিজ হচ্ছে হাত পা কাঁপাকাঁপি রোগ। দেখবা যে কিছু কিছু রোগী থাকবে তাদের হাত পা নিজে নিজে কাঁপে, এটাকে আমরা বলি পার্কিনসন। হাত আস্তে আস্তে হাঁটে, হাত পা কাঁপাকাঁপি করে, দ্যাট ইজ পার্কিনসন ডিজিজ। আর অ্যালজাইমার হচ্ছে একটা রোগ যেখানে মানুষ ভুলে যায়। দেখবা যে কিছুদিন ধরে একটা মুভি খুব ভাইরাল হয়েছে, যে কি জানি সাইয়ারা না কি জানি নাম, ইন্ডিয়ান মুভি, আমিও দেখছি কয়দিন আগে। তো এই মুভিটাতে নায়িকাটার যে রোগটা হয়েছে সে রোগটার নাম হচ্ছে আলজাইমার্স ডিজিজ। কিন্তু ওনার কিন্তু খুব ইয়াং বয়স হয়েছে। সাধারণত আলজাইমার্স ডিজিজের নিয়ম হচ্ছে যে 40-এর পরে হয়, কিন্তু মেয়েটার মাত্র 25 বছর বয়সে হয়ে গেছে, খুবই দুর্ভাগ্যজনক। যাই হোক, আলজাইমার্স ডিজিজে মানুষ আস্তে আস্তে সকল স্মৃতি ভুলে যায়। প্রথমে রিসেন্ট স্মৃতি ভুলে, পরে পুরাতন স্মৃতি ভুলে যায়, পরে একদমই সব ভুলে যায়, শেষ। আচ্ছা, এরপর আসলে টাইপ 1 ডায়াবেটিস, এটা সম্পর্কে তোমরা মোটামুটি জানোই, যেখানে ইনসুলিন তৈরি হয় না শরীরে। ঠিক আছে? তাহলে এই তিনটা আশা করি মনে রাখতে পারবা। আর এন্ডোসিম্বায়েন্ট অঙ্গাণু দুইটার নাম মনে রাখবা, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ওকে, তাহলে আমাদের এই অঙ্গাণুটাও হয়ে গেল। আমরা চলে যাবো প্লাস্টিডে। তাহলে এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, বা কোনো কমেন্ট করতে পারো চাইলে।
ঠিক আছে, ওকে, এটুকু ভালো পড়তেছো। আমরা চলে যাই নেক্সটে। আমরা চলে প্লাস্টিক। প্লাস্টিক সম্পর্কে তোমরা মোটামুটি ভালোই পারো, তবে এখান থেকে মেইনলি কোয়েশ্চেন তোমাকে পেঁচাবে হচ্ছে এখান থেকে। এখানে আসো, এইটা একটু ভাই ক্লিয়ার করে দিই, তাহলে তোমার আর পেঁচাবে না আশা করি। তো প্রথমত প্লাস্টিককে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কালারফুল, একটা হচ্ছে কালারলেস, বর্ণহীন বর্ণযুক্ত। আচ্ছা মনে রাখবো, বর্ণহীন যেটা সেটার নাম হচ্ছে লিউকোপ্লাস্ট। কি নাম? লিউকোপ্লাস্ট। এই যে দেখো, বর্ণহীন যেটা সেটার নাম হচ্ছে লিউকোপ্লাস্ট। এটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়, অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট। এখন মনে রাখবা, যেটা বর্ণহীন সেটার মেইন কাজ হচ্ছে খাবার সঞ্চয় করা। বর্ণহীনের মেইন কাজ কি? খাবার সঞ্চয় করা। তাহলে এই তিনটা টাইপ, তিন ধরনের খাবার সঞ্চয় করে। এটাকে মনে রাখবা কিভাবে, এই যে ভাইয়া শিখাই দিচ্ছি, দেখো এটা একটা চোরা টেকনিক দিয়ে দিচ্ছি। মনে রাখবা যে আলী সে প্রোটিন খায়, আমি ভাত খাই, এই দুটো কথা মনে রাখবা। তাহলে আমি ভাত খাই কিন্তু আলী প্রোটিন খায়। আমি দিয়ে অ্যামাইলোপ্লাস্ট, এটা ভাত মানে কি শর্করা বা শ্বেতসার সঞ্চয় করে। আর আলী প্রোটিন খায়, তাহলে আলিউরোপ্লাস্ট, এটা হচ্ছে প্রোটিন সঞ্চয় করে। বাকি থাকে কি? ইলা। ইলা হচ্ছে চর্বি খায়, ঠিক আছে? তাহলে ইলায়োপ্লাস্ট হচ্ছে চর্বি সঞ্চয় করে। আবারও বলতেছি, ভাইয়ের সাথে সাথে বলে ফেলো, তোমার মনে থেকে যাবে। আমি ভাত খাই, আলী প্রোটিন খায়। তাহলে আমি ভাত মানে শর্করা সঞ্চয় করে হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, আর যেটা হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট এটা প্রোটিন সঞ্চয় করে, আর ইলায়োপ্লাস্ট চর্বি সঞ্চয় করে। শেষ, এটা পড়া হয়ে গেল। এবার হচ্ছে বর্ণযুক্ত। বর্ণযুক্তগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সবুজ, যাহা সবুজ সেটা ক্লোরোপ্লাস্ট, আর অন্য যে কোনো কালার হইলে ক্রোমোপ্লাস্ট। তাহলে সবুজ কালার হইলে ক্লোরোপ্লাস্ট, অন্য যে কোনো কালার হইলে ক্রোমোপ্লাস্ট। এবং ক্রোমোপ্লাস্টের কি কি কালার হইতে পারে দেখো, ভাইয়া শিখাই দিই। রোডো, মনে রাখবো, রোডো রেড, রেড মানে লাল হয়ে গেল। জ্যানথো, দেখো এভাবে উচ্চারণ করো, জ্যান থ, এখানে একটা হ আছে, হতে হলুদ, হতে হলুদ। আর কতে ক্যারোটিন, কতে কমলা। তাহলে মনে রাখতে পারবো না, কতে ক্যারোটিন, কতে কমলা, জ্যানথফিল হলুদ, আর রোডোপ্লাস্ট হচ্ছে লাল, রেড। আর বাকি থাকে যেটা ফিওপ্লাস্ট, এটা বাদামি হয়ে গেল। তাহলে সবগুলার কালার মুখস্থ হয়ে গেল, সবগুলার খাদ্য সঞ্চয় হয়ে গেল আমাদের। তাহলে ইজি হয়ে গেল না জিনিসটা? ঠিক আছে, তাহলে এখান থেকে এইটুকু সুন্দর করে পড়বা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোশ্চেন আসার খুব সম্ভাবনা আছে। ওকে, এরপর চলে আসো ক্লোরোপ্লাস্ট সম্পর্কে পড়বো, কারণ আমরা তো জানি যে উদ্ভিদের একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট থেকে যেটা পড়বো, বিজ্ঞানী শিম্পার এটা আবিষ্কার করছে, এবং এটাকে শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয় বা কোষের রান্নাঘর বলা হয়। এখানে একটা কনফিউশন তোমাকে আমি ক্লিয়ার কাট করে দিচ্ছি। কার্বোহাইড্রেটের ফ্যাক্টরি মানে ইংলিশে বললে উত্তর দিবা হচ্ছে তোমার গলজি বডি। আবার বলি, কার্বোহাইড্রেটের ফ্যাক্টরি তোমাকে ইংলিশে বলছি, মনে করো যে আইএলস এর কোয়েশ্চেন আসছে, তাহলে উত্তর হচ্ছে কি? গলজি বডি। এবার আমি বাংলা ভার্সন বললাম শর্করা তৈরির কারখানা, তখন তোমাকে উত্তর দিতে হবে ক্লোরোপ্লাস্ট। আসলে যদিও কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বাংলা করলে শর্করা তৈরির কারখানাই হয়, কিন্তু আমাদেরকে ইংলিশ মিডিয়াম আর বাংলা মিডিয়াম আলাদা আনসার দিতে হবে, ঠিক আছে? খেয়াল রাখবা। তাহলে আবারও বলতেছি, যদি আসে যে কার্বোহাইড্রেটের ফ্যাক্টরি, আনসার দিবা কি? আনসার দিবা গলজি বডি। যদি আসে শর্করা তৈরির কারখানা, উত্তর দিবা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। চলে আসো নিচের দিকে, ক্লোরোপ্লাস্টের আকৃতি পড়বা। আকৃতি হচ্ছে কি আকৃতি? লেন্স আকৃতি, লেন্স। আচ্ছা, এটাই মেইনলি পড়বা। আর বাকি আকৃতিগুলো যদি মনে রাখতে চাও, এখানে একটা ছন্দ দিছি, নট ভেরি ইম্পর্টেন্ট। যদি মনে রাখতে মন চায় করতে পারো, না রাখতে পারলে দরকার নেই। এখানে হচ্ছে তারেক সাপের গলায় আংটি পেলো, এই যে জিগনেমাস, পাইরোগাইরা, এগুলো দেওয়া আছে, ঠিক আছে? একবার রিডিং দিলে দিতে পারো। চলে আসো নেক্সটে আসো ক্লোরোপ্লাস্টের কাজ। ক্লোরোপ্লাস্টের কাজ থেকে আসলে মুখস্থ করার দরকার নেই, মেইনলি মনে রাখবা যে সালোক সংশ্লেষণের খাদ্য তৈরি করে, সাথে ফটোফসফোরাইলেশন, ফটো রেসপিরেশনে সাহায্য করে, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে। চারটা কথা মনে রাখতে হবে। তাহলে আরেকবার বলতেছি, 1 নাম্বার কাজ হচ্ছে তার খাদ্য তৈরি করা, প্রধান কাজই হচ্ছে খাদ্য তৈরি করা, সাথে ফটো রেসপিরেশন, ফটোফসফোরাইলেশনে সাহায্য করবে, সাথে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স করে, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স করে। তাহলে এটা মাথায় রাখতে হবে। ওকে, চলে যাও নেক্সটে, এগুলো দরকার নাই। এখানে আসো সেন্ট্রিওল। সেন্ট্রিওল সম্পর্কে মনে রাখবা যে এটা আসলে কিছু নালিকা দিয়ে তৈরি হয়। এটার আবিষ্কারকের নাম হচ্ছে ভ্যান ব্যান্ডেন। মনে রাখবা, ভ্যান ব্যান্ডেন, ঠিক আছে? এবং মনে রাখবা এটা 3টা অংশ থাকে, একটা হচ্ছে প্রাচীর, একটা হচ্ছে ট্রিপলেট বা অনুনালিকা, আর একটা হচ্ছে লিঙ্কার। আচ্ছা, এখান থেকে তেমন কোশ্চেন আসে না, শুধু এই কোশ্চেনটা পরীক্ষায় আসে যে কয়টা ত্রয়ী অনুনালিকা থাকে। 9টা ত্রয়ী অনুনালিকা থাকে। বুঝো ব্যাপারটা, ত্রয়ী মানে কি? 3, মানে এখানে ধরো একটা নালিকা, 2টা নালিকা, 3টা নালিকা, এই 3টা নালিকা মিলে একটা হয় ত্রয়ী তৈরি হয়। এরকম ত্রয়ী থাকে 9টা। এরকম ত্রয়ী থাকবে কয়টা? 9টা।
এই 9টা ত্রয়ী মিলে টোটাল তৈরি করবে সেন্ট্রিওল। এখন ব্যাপারটা বুঝো, তাহলে পরীক্ষায় যদি আসে যে কয়টা অনুনালিকা থাকে বা একটা মাইক্রোটিউবুল, অনুনালিকার ইংলিশ হচ্ছে মাইক্রোটিউবুল, তাহলে কয়টা মাইক্রোটিউবুল তোমার সেন্ট্রিওলে থাকে, তাহলে উত্তর হবে 3 নং 27টা। উত্তর হবে কি 3 নং 27টা। বুঝছো তো ব্যাপারটা? তাহলে মনে রাখবা ত্রয়ী অনুনালিকা থাকে 9টা, কিন্তু মাইক্রোটিউবুল যদি পরীক্ষায় কয়টা আসে তাহলে উত্তর হবে 27টা। আচ্ছা, আর এখানে দাগাইতে পারো, এগুলো পড়তে পারো যে তরল পদার্থকে সেন্ট্রোস্ফিয়ার বলা হয়, সেন্ট্রোস্ফিয়ার সেন্ট্রিওলকে একত্রে সেন্ট্রোজোম বলা হয়। আর যেই কথাটা ভাইয়া বারবার করে বলছি সেন্ট্রিওল থেকে পড়তেই হবে, সেটা হচ্ছে এই যে দেখো, সিলিয়া ফ্লাজেলা তৈরি করে, মাকুযন্ত্র তৈরি করে, শুক্রাণুর লেজ তৈরি করে। এই 3টা কাজ একদম মাথায় গেঁথে ফেলো, এই 3টা থেকে একটা কোশ্চেন আসবেই। আবার বলতেছি, শুক্রাণুর লেজ কে তৈরি করে, মাকুযন্ত্র কে তৈরি করে, সিলিয়া ফ্লাজেলা কে তৈরি করে। তাহলে এগুলোর উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে সেন্ট্রিওল। এগুলো সবগুলো সেন্ট্রিওলের কাজ। ওকে, এবার আসো কোষীয় কঙ্কাল। কোষীয় কঙ্কাল থেকে শুধু মাইক্রোটিউবুলের কাজটা একটুখানি ভালো করে পড়বা, বাকিগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। মাইক্রোটিউবুলের কাজ হচ্ছে এই যে সিলিয়া ফ্লাজেলা, এগুলোর বিচলনে সাহায্য করে। সিলিয়া ফ্লাজেলা কি জিনিস? সিলিয়া ফ্লাজেলা হচ্ছে এক ধরনের কোষীয় প্রবর্ধন, এগুলো কোষ থেকে বের হয়, এগুলো চুলের মতো, বুঝছো, একদম চুলের মতো। তো এগুলো কি করে, ধরো আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্ট, মানে আমরা যে শ্বাস নেই যে ট্র্যাক্টটা দিয়ে, ওখানে অনেকগুলো এরকম ফ্লাজেলা বা সিলিয়া থাকে। এদের কাজ হচ্ছে যদি কোনো ফরেন পার্টিকেল মানে খারাপ জিনিস বালু টালু ঢুকে যায়, ওইটাকে ওরা নেড়ে 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 বাইরে বের করে দেয় আমাদের। বুঝছো তো ব্যাপারটা? তাহলে এগুলোর চলনে সাহায্য করে হচ্ছে কি এই মাইক্রোটিউবুল। সাথে মনে রাখবা যে এটা হচ্ছে কোষীয় কঙ্কাল হিসেবে কাজ করে, কোষ প্রাচীর গঠনেও এটা কাজ করে। ঠিক আছে, তারপর মাকুযন্ত্র গঠনেও কাজ করে। তাহলে মাকুযন্ত্র গঠন হয় কি দিয়ে, সেটা অবশ্যই মনে রাখবা, সেটা হচ্ছে মাইক্রোটিউবুল দিয়ে। কারণ মাইক্রোটিউবুল কি তৈরি করে? সেন্ট্রিওল তৈরি করে আলটিমেটলি। ঠিক আছে, ওকে, এখান থেকে আর দরকার নেই। আমরা শুধু আরেকটা অঙ্গাণু পড়বো, সেটা হচ্ছে পারক্সিজম। পারক্সিজম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পারক্সিজম থেকে তুমি একটা শব্দ মনে রাখবা, সেটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইডের ভাঙন। পারঅক্সিজম, হাইড্রোজেন পারক্সাইডের ভাঙন, এটাই হচ্ছে ওর মেইন কাজ। আর কিচ্ছু মনে না থাকলেও চলবে। তাহলে পারক্সিজম এটা কি করে? এটা হচ্ছে মেইনলি হাইড্রোজেন পারক্সাইডকে ভেঙে পানিতে পরিণত করে। কারণ এইটা একটা বিষের মতো পদার্থ, এটাকে ভাঙতে যে এনজাইম লাগে সেটার নাম হচ্ছে ক্যাটালিস। তাহলে পারক্সিজমে কোন এনজাইম পাওয়া যায়? ক্যাটালিস। কাকে ভাঙে? হাইড্রোজেন পারক্সাইডকে ভাঙে। শেষ, এইটুকু মনে রাখতে হবে। ওকে, আর এটা কোথায় পাওয়া যায়? সাধারণত কিডনি আর লিভার, যেগুলো আমাদের মানে খারাপ পদার্থগুলোকে মেটাবলিজম করে, সেখানে থাকে। তাহলে একটা হচ্ছে কিডনি, একটা হচ্ছে লিভার। বলে না যে ওষুধ যে খাচ্ছ, ওষুধ যদি ধরো ব্যথার ওষুধ বেশি খাও, তখন কি বলে? কি নষ্ট হবে? কিডনি নষ্ট হবে, লিভার নষ্ট হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে বুঝোই তো ব্যাপারটা, তাহলে কোথায় কোথায় কাহিনী হবে। আর কোষ গহ্বর, এখান থেকে শুধু একটা অবজেক্টিভ পড়বা যে কোষ গহ্বর যে পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় টনোপ্লাস্ট। সেটাকে বলা হয় টনোপ্লাস্ট। টনোপ্লাস্ট নামটা মনে রাখবে, টনোপ্লাস্ট। ওকে, এবার চলে আসো আমরা নিউক্লিয়াস। নিউক্লিয়াস থেকে আসলে খুব বেশি কোশ্চেন আসে না, মূলত নিউক্লিয়াসের আবিষ্কারকের নামটা দিয়ে একটুখানি পেঁচায়, সেটা একটু বোঝার চেষ্টা করো। প্রথমত এটাকে আবিষ্কার করছে কোন বিজ্ঞানী? নাম হচ্ছে রবার্ট ব্রাউন। রবার্ট হুক না, কিন্তু কোষের আবিষ্কারকের নাম ছিল কি? রবার্ট হুক। আর এটার নাম হচ্ছে রবার্ট ব্রাউন। কত সালে? 1831 সালে আবিষ্কার করছে অর্কিড এর মধ্যে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো যেটা পড়বা তুমি নিচে, সেটা হচ্ছে এই কোষে নিউক্লিয়াসের অংশগুলোর নাম পড়বা। এখান থেকে দরকার নেই, এইখানে আসো। এই যে আচ্ছা, এখানে দেখো 4টা অংশ আছে। একটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, একটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, একটা হচ্ছে নিউক্লিওলাস, একটা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। ভাই কোশ্চেনগুলো এই ছবিটা থেকেই বলে দিই। দেখো, চারপাশে যে মেমব্রেনটা দেখতে পাচ্ছ, দ্বিস্তরী আবরণ দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় নিউক্লিয়ার এনভেলপ। ভেতরে যে ডট 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 ফোঁটা দিয়ে তরল পদার্থ দেখতে পাচ্ছ, তাহলে পরীক্ষায় যদি আসে যে নিউক্লিয়াসের অভ্যন্তরে তরল পদার্থকে কি বলে? নিউক্লিওপ্লাজম। উত্তর হবে কি? নিউক্লিওপ্লাজম। আর যে ঘন সন্নিবিষ্ট পদার্থটা দেখতে পাচ্ছ একটা গোল করে, এটা হচ্ছে নিউক্লিওজোম। নিউক্লিওলাস। আর চারপাশে যে সুতার মতো দেখতে পাচ্ছ, সুতার মতো, যেটা পরবর্তীতে ক্রোমোজোম তৈরিতে সাহায্য করে, সেটাকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম। কথা বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে বেসিক কনসেপ্ট এটুকু রাখতে হবে যে সবার বাইরে হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, তারপরে হচ্ছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস আর নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার রেটিকুলাম হচ্ছে নর্মালি বিন্যাস, যখন কোষ বিভাজনের সময় হয় তখন এই নিউক্লিয়ার রেটিকুলামগুলো
নিজে নিজে পেঁচায় পেঁচায় কি তৈরি করবে, ক্রোমোজোম তৈরি করবে। ঠিক আছে, সাধারণত সবসময় ক্রোমোজোম তৈরি করবে না। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার করো। আর এখানে তিনজন বিজ্ঞানীর কথা ভালো করে মনে রাখবা। নিউক্লিয়াস, এদের আবিষ্কারের নামকরণ করছে রবার্ট ব্রাউন। নিউক্লিওলাসের আবিষ্কার করছে ফন্টানা। নিউক্লিওলাসের নামকরণ করছে হচ্ছে বোম্যান। এই তিনটা পরীক্ষায় আসবে এবং আসে, এই জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস, এই জন্য একটু ভাই আলাদা করে দিলাম, প্যাচ লেগে যায়, এইটুকু ভালো করে মনে রাখতেই হবে তোমাকে। ঠিক আছে, ওকে। এই যে দেখো ভাই আবার এটা সিম্পলিফাই করা ছবি, এই যে ভাইয়া যেটা বললাম এতক্ষণ ধরে। এবার সঞ্চিত খাদ্য, নিঃসৃত পদার্থগুলো তো ভাইয়া বলেই ফেলছি। শুধু বজ্র পদার্থের এখানে দুটো অবজেক্টিভ আছে, যে আঙ্গুরের থোকার মতো ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টাল তৈরি হলে সেটাকে বলা হয় সিস্টোলিথ। কি বলা হয়? সিস্টোলিথ। আর সূচের মতো তৈরি করলে সেটাকে বলা হয় রাফাইট। সূচের মতো হইলে রাফাইট, আঙ্গুরের মতো হইলে সিস্টোলিথ, সূচের মতো হইলে রাফাইট। এই দুটো মনে রাখবা। ঠিক আছে, ক্রোমোজোমে চলে আসো। ক্রোমোজোমের এখানে অনেকগুলো বিজ্ঞানীর নাম আছে, তোমার এতগুলো লাগবে না, তুমি শুধু মনে রাখবে ওয়ালডেয়ারের নাম। ওয়ালডেয়ার, আর ওয়ালডেয়ারের নামটা মনে রাখো। ওয়ালডেয়ার হচ্ছে সর্বপ্রথম ক্রোমোজোম নামকরণ করেন এবং তিনি নাম দেন কি রং ধারণকারী বডি বা রং ধারণকারী দেহ। তাহলে ক্রোমোজোম শব্দের অর্থ কি? রং ধারণকারী দেহ। কে আবিষ্কার করছে? বিজ্ঞানী ওয়ালডেয়ার নামকরণ করছে, ওয়ালডেয়ার। ঠিক আছে, ওয়ালডেয়ারের নামটা মাথায় রাখো। এবার চলে আসো, এখানে আসো, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দুটো জিনিস পড়াবো, এই দুটো থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা দিয়ে কোশ্চেন আসবে। এটা একটু সহজ করে দিচ্ছি ভাইয়া, যাতে তোমার জন্য একটু ইজি হয়, কারণ এগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে মনে রাখবা সর্বনিম্ন ক্রোমোজোমের সংখ্যা। হ্যাঁ, দেখো সর্বনিম্ন ক্রোমোজোমের সংখ্যা, পুষ্পক উদ্ভিদে সর্বনিম্ন ক্রোমোজোম থাকে কোথায়? হ্যাপ্লোপাপ্পাস গ্রাসিলিস। নামটা মনে রাখা কঠিন, তো তোমাকে সহজ টেকনিক শিখাই দিই। ধরো আমাদের দেশে যারা একটু বোকা শোকা, কিছুই বুঝে না, তাদেরকে আমরা কি বলে ডাকি? পাপ্পু বলে ডাকি। পাপ্পুরা তো বোকা হয়, তাই এদের ক্রোমোজোমের সংখ্যা কম হয়। তাহলে মনে রাখবে এই যে সর্বনিম্ন থাকবে এই যে পাপ্পুতে, তাহলে হ্যাপ্লো পাপ্পু। তাহলে মনে রাখবা পাপ্পু যদি থাকে তাহলে হচ্ছে পুষ্পক উদ্ভিদ, যেটাতে সর্বনিম্ন ক্রোমোজোম থাকে। আর প্রাণীর মধ্যে সবচেয়ে কম ক্রোমোজোম থাকে হচ্ছে গোলকৃমি। ঠিক আছে, গোলকৃমি তো বুদ্ধি শুদ্ধি নাই, যে কোনো জায়গায় থাকে, এই জন্যই ওর ক্রোমোজোমও কম থাকে। মনে রাখবো হচ্ছে গোলকৃমি। আর দেখো পুষ্পক উদ্ভিদ, পুষ্পক উদ্ভিদ যেটাতে সর্বাধিক ক্রোমোজোম থাকে, নাম হচ্ছে তার পোয়া লিটারোসা। দেখো আমরা বলি না যে বেশি পড়াশোনা করে যে, তাকে আমরা কি বলি? সে লিটারেট, লিটারেট বলি না, লিটারেচার পড়াশোনা করছে যে, ওখান থেকে আসে লিটারোসা। তাহলে বেশি পড়াশোনা করছে, ক্রোমোজোম বেশি থাকে, তাহলে নাম কি? লিটারোসা। তাহলে মনে রাখবা। আর যেটা হচ্ছে প্রাণী, সেখানে হচ্ছে রেডিওলারিয়া। ঠিক আছে, যে হচ্ছে রেডিওকে নাড়াচাড়া করে তার নাম কি? রেডিওলারিয়া। ঠিক আছে, তাহলে মনে রাখো। তাহলে এই চারটা মনে রাখতে হবে। আবারও বলতেছি, সবচেয়ে কম হচ্ছে পাপ্পু, আর হচ্ছে গোলকৃমি, আর সবচেয়ে বেশি হচ্ছে লিটারোসা, আর হচ্ছে রেডিওলারিয়া। এই চারটা তোমরা এখান থেকে মনে রাখবা। ওকে, আর এরপর যেটা আরেকটা ছক যেটা পরীক্ষার জন্য লাগবে, সেটা হচ্ছে এইখানে দেখ একটা ছক আছে, ভয়ঙ্কর ছক। ঠিক আছে, তো এখান থেকে সব লাগবে না বা একটা আলাদা করে দিচ্ছি, যেগুলো টিক চিহ্ন দিয়ে দিচ্ছি ওগুলো শুধু বই থেকে দাগায় পড়ে ফেলবা। যেমন ধান পড়বা, ধান ক্রোমোজোম সংখ্যা পড়বা, বৈজ্ঞানিক নামও পড়বা। গমের শুধু বৈজ্ঞানিক নাম পড়বা, ভুট্টার শুধু বৈজ্ঞানিক নাম পড়বা, গোল আলুর বৈজ্ঞানিক নাম পড়বা, ক্রোমোজোম সংখ্যা পড়বা। টমেটোর, টমেটো লাগবে না, টমেটো বাদ দাও। তামাকের বৈজ্ঞানিক নাম পড়বা, পাট ক্রোমোজোম সংখ্যা বৈজ্ঞানিক নাম দুইটাই পড়বা, কলা বৈজ্ঞানিক নাম পড়বা। মানুষ তো জানোই, গরু, গরু ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গরুর দুইটাই পড়বা, ছাগলেরও দুইটাই পড়বা। এই একটা ছাগলের কারণে শেখ হাসিনার পতন হয়েছে, তাহলে ছাগলটা ভালো করে পড়বা। কবুতর পড়বা। ঠিক আছে, ওকে। গিনিপিকের বৈজ্ঞানিক নাম দুইটাই লাগবে আমাদের, গৃহমাছির শুধু বৈজ্ঞানিক নাম লাগবে, হাইড্রার দুইটাই লাগবে। এগুলো অন্তত পড়তে হবে। এই ছকটা সবাই হয়তো স্ক্রিনশট নিয়ে রাখো, নালে দাগায় ফেলো। স্ক্রিনশট নিয়ে রাখো, নালে দাগায় ফেলো। আল্লাহু আকবার, 9টা বেজে গেছে। আর বেশিক্ষণ নিব না, টেনশন করিস না। হ্যাঁ, আমরা 15-20 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করে ফেলবো, ভয় পাওয়ার কিছু নেই। ক্লিয়ার হলে ভাইকে বলো তো, ক্লিয়ার দেখি। তোমরা কি ঘুমাই গেছো নাকি আসো এখনো?
ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে চলে যাই। হ্যাঁ, ওকে। আচ্ছা, পারঅক্সিজম রিপিট করতে বলছিলাম। পারঅক্সিজম একটা এনজাইম থাকে, যেটার নাম হচ্ছে ক্যাটালেস। এই ক্যাটালেস এনজাইমটা হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে পানিতে পরিণত করে। শুধু এইটুকু কথা মনে রাখতে বলছি। ওকে, আমরা কি পড়বো এবার? আমরা পড়বো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড এবং ওই লাস্টের অংশগুলো একটুখানি পড়বো। নিউক্লিক অ্যাসিড থেকে যেটা যেটা বেশি করে মনে রাখতে হবে, এগুলোতে বেশি ডিটেলসে আমরা ঢুকবো না, কারণ এগুলো আসলে বিস্তারিত অনেক কিছু রিটেনের জন্য আছে। যেমন তোমার ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এগুলো আসলে বিস্তারিত রিটেনের কোয়েশ্চেন, বা একটা ডিএনএ এর গঠন বিস্তারিত রিটেনের কোয়েশ্চেন। তো আমরা রিটেনের কোয়েশ্চেনের দিকে ঢুকবো না, কিন্তু যতটুকু কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি এমসিকিউ পার করে যেতে পারবা, সেটুকু নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, চলো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এখান থেকে যেটা পড়বা সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের নামকরণ করছে বিজ্ঞানী ফ্রেডরিক মিশার, এটা পড়বা। নিউক্লিন নামকরণ করছিল, আর বিজ্ঞানী অল্টম্যান এটাকে নিউক্লিক অ্যাসিড নামকরণ করছে। শুধু দুইটা বিজ্ঞানীর নাম বলছি, একটা হচ্ছে মিশার আর একটা হচ্ছে অল্টম্যান। অল্টম্যান আর মিশার। আচ্ছা, মনে রাখবা নিউক্লিক অ্যাসিড কি কি দিয়ে তৈরি হয়? মেইনলি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আর ফসফরাস দিয়ে তৈরি হয়। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস দিয়ে তৈরি হয়। আমরা এটা চপ দিয়ে মনে রাখতাম, চপ। ঠিক আছে, চপ দিয়ে মনে থাকবে, এন চপ মনে রাখলে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে মনে রাখবো নাইট্রোজেনের পরিমাণ 15% আর ফসফরাসের পরিমাণ হচ্ছে 10%। আর আরএনএ তে থাকবে 90%, আর পাওয়া যায় হচ্ছে সাইটোপ্লাজমে। মনে রাখবা যে আরএনএ আর ডিএনএ এর ক্ষেত্রে একটা পার্সেন্টেজের খেলা আছে। আমি পার্সেন্টেজটা ক্লিয়ার করে দিই। যদি বলে যে ডিএনএ কোথায় বেশি পাওয়া যায়, মনে রাখবে ডিএনএ কি আমাদের মেইন জিনিস, এটা নিউক্লিয়াসে বেশি পাওয়া যায়। 99% নিউক্লিয়াসে, 1% সাইটোপ্লাজমে। আর আরএনএ তো আমাদের মেইন জিনিস না। আরএনএ 90% সাইটোপ্লাজমে থাকবে, 10% নিউক্লিয়াসে থাকবে। আবারও বলতেছি, ক্লিয়ার করো, ডিএনএ এটা নিউক্লিয়াসে বেশি থাকবে 99%, আর 1% সাইটোপ্লাজমে। আর আরএনএ এটা 90% হচ্ছে তোমার সাইটোপ্লাজমে, আর 10% হচ্ছে তোমার ইয়েতে থাকবে। ওকে, এরপর মাস্টার মলিকিউলটা পড়বা। কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণু, এটার নাম হচ্ছে, এই জন্য ডিএনএ বা নিউক্লিক অ্যাসিডকে মাস্টার মলিকিউল বলা হয়। এখন দেখো, এটা শুধু পড়বা যে তিনটা পদার্থ দিয়ে মেইনলি তৈরি হয়। একটা নাম হচ্ছে পেন্টোজ সুগার, একটা নাম হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক, একটা হচ্ছে ফসফেট বেস, ফসফরিক অ্যাসিড। পেন্টোজ সুগার দুইটার নাম পড়বা। পেন্টোজ সুগার কি কি আছে? একটা হচ্ছে রাইবোস, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোস। নাম থেকেই বোঝা যাচ্ছে ডিএনএ তে যেটা থাকবে সেটার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোস, আর আরএনএ তে যেটা থাকবে সেটার নাম হচ্ছে রাইবোস। এখন রাইবোস আর ডিঅক্সিরাইবোসের মেইন পার্থক্য কি? 2 নাম্বার কার্বনে একটা অক্সিজেন কম থাকে। কোথায় থাকে? ডিঅক্সিরাইবোসে। আবারও বলি, ডিঅক্সিরাইবোসের 2 নাম্বার কার্বনে একটা অক্সিজেন কম থাকে, আর রাইবোজে একটা অক্সিজেন বেশি থাকে। তাহলে এইটুকু কথা ভালো করে মাথায় রাখো। কয় নাম্বার কার্বন বলছি ভাইয়া? 2 নাম্বার কার্বন। বারবার বলতেছি, পরীক্ষা আসবে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবা, ডিএনএ তে থাকে ডিঅক্সিরাইবোস আর আরএনএ থাকে রাইবোস। আর নাইট্রোজেন ঘটিত ক্ষার, এটাকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পাইরিমিডিন। মনে রাখবা, নাম যার ছোট গঠন তার বড়, নাম যার বড় গঠন তার ছোট। ওই যে আমার ফসফোলিপিড পড়ানোর সময় বলছিলাম ভাইয়া। তো দেখো, পিউরিন হচ্ছে 2 রিং বিশিষ্ট, কিন্তু পাইরিমিডিন দেখবা 1 রিং বিশিষ্ট। নাম বড় কিন্তু রিং কম। আর পিউরিনের সংকেত দেখো, মনে রাখবা 544। আর পাইরিমিডিনের পূর্ব হচ্ছে 442। পাইরিমিডিন হচ্ছে 442, মানে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন 442, আর এটা হচ্ছে 544। মোবাইল নাম্বার মুখস্থ রাখবা, 544 442, 544 442। এটা 2 রিং, ওইটা 1 রিং। এটার মধ্যে 2 রকমের আছে, একটা হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন। আর ওখানে 3 রকমের আছে, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। শেষ। তাহলে এই বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে। ওকে, এখন আসলে যেটা পড়তে হবে, লাস্ট হচ্ছে ফসফরিক অ্যাসিড, এটা সংকেত হচ্ছে H3PO4। ওকে, এখন আসলে যেটা বলবো সেটা হচ্ছে নিউক্লিওসাইড কি আর নিউক্লিওটাইড কি। এখন দেখো, বুঝো ব্যাপারটা। একটা মুভিতে ধরো যে নায়কের সাথে নায়িকার মিল হয় না, তাকে আমরা কি বলি? সাইড নায়ক। আর যে নায়কের সাথে মিল হয় সে হচ্ছে মেইন নায়ক বা টাইড নায়ক। তাহলে মনে রাখবা, নিউক্লিওসাইড হচ্ছে কি? সাইড হচ্ছে যে একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক আর হচ্ছে তোমার একটা পেন্টোজ সুগার যদি যুক্ত হয়, কিন্তু তাদের সাথে কোনো ফসফেট নাই, তাহলে ফসফেট নাই। মনে রাখবা যে ফসফেট হচ্ছে আমাদের নায়িকা। ফসফেট হচ্ছে আমাদের কি? নায়িকা। তাহলে নায়িকাকে সে পায় নাই। শুধু কে কে আছে? একটা হচ্ছে পেন্টোজ সুগার আছে,
আরেকটা হচ্ছে তোমার ওই নাইট্রোজেন ঘটিত ক্ষার আছে, কিন্তু কোনো ফসফরিক অ্যাসিড বা ফসফেট নাই, তাহলে সেটাকে বলা হবে নিউক্লিওসাইড। কিন্তু যখন তোমার নিউক্লিওসাইডের সাথে একটা ফসফেট যুক্ত করে দিবা, তখন সেটার নাম হয়ে যাবে নিউক্লিওটাইড। বুঝছি ব্যাপারটা? এই যে দেখো, এটা নিউক্লিওটাইড। যখন ফসফেট যুক্ত করে দিবা তখন সেটার নাম, ফসফেট যুক্ত হইলে সেটার নাম হয়ে যাবে নিউক্লিওটাইড। আশা করি এটা আর জীবনও পেঁচাবে না। তাহলে আবার বলি, নিউক্লিওসাইড কি? নিউক্লিওসাইড হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষার, আর একটা হচ্ছে পেন্টোজ সুগার, এই দুটো সমষ্টি। আর যদি এটার সাথে একটা ফসফেট যুক্ত হয় তখন এটার নাম হয়ে যাবে নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওসাইড গেল, নিউক্লিওটাইড গেল। আশা করি এটা পারবা। আচ্ছা, এবার আসো ডিএনএ এবং আরএনএ কোনটাতে কি থাকে। মনে রাখবা অ্যাডেনিন আর গুয়ানিন দুইটাতেই থাকবে, ঠিক আছে? অ্যাডেনিন আর গুয়ানিন দুইটাতেই থাকবে। এখন তুমি মনে রাখবা যেটা, তুমি যে চালাকি করবা, তুমি ডিএনএটা মনে রাখবা। আমি কেমনে মনে রাখতাম? আমি মনে রাখতাম আমি তুমি গরু ছাগল, মানে আমার সাথে তুমি, গরুর সাথে ছাগল, মানে আমার পার্টনার তুমি, গরুর পার্টনার হচ্ছে ছাগল। তাহলে এখান থেকে মনে রাখবা যে আমি তুমি দিয়ে অ্যাডেনিন আর থায়ামিন, আর গরু ছাগল দিয়ে হচ্ছে গরু দিয়ে গুয়ানিন আর সাইটোসিন। তাহলে ডিএনএতে থাকে কি কি? অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন। তার মানে হচ্ছে থায়ামিন আর সাইটোসিন থাকে। আর যেটা আরএনএ, দেখবো যে আগের কালে যেটা হইতো, মানে এখন এগুলো খুব কম, তবে আগে যেটা হইতো যে ফেসবুকে কেউ কেউ মানে তোমাকে মেসেজ দিত, তো আমরা কি লিখি যে তুমি কেমন আছো, তো সে কিভাবে লিখবে জানো? সে লিখবে ইউ কেমন আছো, ইউ কেমন আছো। তাহলে তুমির জায়গায় কি লেখে? ইউ। তাহলে এখানে সেটা হয়েছে, দেখো এখানে আমি, ইউ, গরু ছাগল, গরু ছাগল ঠিক আছে, কিন্তু থায়ামিনের জায়গায় ইউরাসিল হয়ে গেছে। তাহলে মনে রাখবা আরএনএতে থাকবে ইউরাসিল আর ডিএনএতে থাকবে থায়ামিন। তাহলে মনে রাখছি কি বলছে? আমি তুমি গরু ছাগল, আর এখানে কি? আমি ইউ গরু ছাগল, সেম জিনিস, ঠিক আছে? তাহলে আশা করি পারবা যে কোনটাতে কি থাকে। হ্যাঁ, এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবা। ওকে, এবার আমরা ডিএনএ আরএনএ এর গঠনে চলে যাব। এটুকু ক্লিয়ার হলে ভাইকে একটু কষ্ট করে বলো যে ক্লিয়ার। হয়রান হয়ে গেছে ক্লাস নিতে নিতে। ওকে, ক্লিয়ার, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট চলে যাচ্ছি। নেক্সট যেটা পড়বো, এখন আমরা ডিএনএ এর গঠন পড়বো, আরএনএ এর গঠন পড়বো। ভাইয়া তো আগেই বলছি যে ডিএনএ আরএনএ এর গঠনের ব্যাপারগুলো মেইনলি কি রিটেন টাইপের কোশ্চেন, তবে তোমার এমসিকিউ কিভাবে তুমি পার করে যাবা সেটা আমি শিখাই দিচ্ছি। দেখো, প্রথমত ডিএনএ কে আণবিক ভিত্তি বা জীবনের আণবিক ভিত্তি বলা হয়, বা মলিকুলার মাস্টার মলিকুল বলা হয়। আচ্ছা, এখন দেখো, মনে রাখবা যে ডিএনএ এমন একটা জিনিস, এটা হচ্ছে সাধারণত সূত্রাকার আকৃতির হয়। কি আকৃতি? সূত্রাকার, বা এটার আকৃতিটিকে বলবো ডাবল হেলিক্স। মানুষের মধ্যে এটার আকৃতিটাকে কি বলবো? ডাবল হেলিক্স। কিন্তু তিনটা জায়গা আছে যেখানে বৃত্তাকার ডিএনএ পাওয়া যায়, এটা তোমাকে পড়তে হবে। এটা একটু দাগায় ফেলো কষ্ট করে। একটা হচ্ছে আদিকোষ, এটা হচ্ছে মাইট্রোকন্ড্রিয়া, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। দয়া করে সুন্দর করে তাকাও, বৃত্তাকার ডিএনএ কোথায় কোথায় পাওয়া যায়। একটা হচ্ছে আদিকোষ, একটা হচ্ছে মাইট্রোকন্ড্রিয়া, আর একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর ভাইয়া বলেই দিছি, বাদ বাকি জায়গায় ডিএনএ ইজ অলওয়েজ ডাবল স্ট্র্যান্ডেড, এবং ডিএনএ ইজ অলওয়েজ কি বলছি? সূত্রাকার, ঠিক আছে? ডাবল হেলিক্স। ওকে ওকে, এটা মাথায় করে রাখবা বেশি বেশি করে। তারপর চলে আসো ডিএনএর ভৌত গঠন। মনে রাখবা কে আবিষ্কার করছে? মেইনলি যে বিজ্ঞানী আবিষ্কার করছে সেটা হচ্ছে ওয়াটসন এবং ক্রিক। ওয়াটসন এবং ক্রিক কত সালে? এই সালটা পড়বা, 1953 সালে। ওয়াটসন এবং ক্রিক 1953 সালে এটা আবিষ্কার করছে। এটার জন্য ওনারা নোবেল পুরস্কার লাভ করছে 1963 সালে। আমরা একটু পরেই পড়বো। আচ্ছা, এখানে একটা রুলস আছে, রুলসটা বলি। সেটা হচ্ছে চারগফ রুল, পরীক্ষা আসতে পারে। চারগফ রুলটা কি? সেটা হচ্ছে যতগুলো আমি থাকবে ততগুলো তুমি থাকবে, যতগুলো গরু থাকবে ততগুলো ছাগল থাকবে। কারণ কি সহজ, তুমি বুঝতে পারতেছো, কারণ আমির পার্টনার কি? তুমি। তাহলে ডিএনএতে যতগুলো অ্যাডেনিন থাকবে ততগুলোই থায়ামিন থাকবে, যতগুলো গুয়ানিন থাকবে ততগুলোই সাইটোসিন থাকবে। দ্যাট ইজ দ্য চারগফস রুল। বা পিউরিন এবং পাইরিমিডিনের সংখ্যা অলওয়েজ সমান সমান থাকে, এটাকেই বলা হয় চারগফস রুল। ক্লিয়ার? একদম কনসেপ্ট ক্লিয়ার আশা করি। ঠিক আছে, দেখো ডিএনএতে যে পরিমাণে এটি থাকবে সে পরিমাণে সিজি থাকবে, সেটাকে বলা হয় চারগফ রুল। আরেকটা কথা পড়বা যে ডিএনএ রঞ্জন পদ্ধতির নাম কি? এটা একবার আসছে কিন্তু মেডিকেল অ্যাডমিশনে। এটা হচ্ছে ফুলজিন স্টেনিং বলে, ফুলজিন বলা হয়, ফুলজিন রঞ্জন পদ্ধতি। তাহলে ফুলজিন রঞ্জন পদ্ধতি কোনটা? সেটা হচ্ছে ডিএনএ রঞ্জন পদ্ধতির নাম। তাহলে এই তিনটা অবজেক্টিভ এখান থেকে পড়বা। ওকে, এবার আসো ডিএনএর গঠন থেকে তোমার কি কি আসতে পারে সেটা একটু ভাইয়া বলে দি। ভাইয়া এখানে আসো,
আচ্ছা, গঠন থেকে এখানে আসো। এখানে কয়েকটা অবজেক্টিভ আছে, আমি একটু ক্লিয়ার আপ করি ভাইয়া। সে প্রথমত এই যে আমি তুমি গরু ছাগলের যে ব্যাপারটা বলছি, মনে রাখবা যে আমার আর তোমার যে বন্ধন, তার থেকে গরু ছাগলের বন্ধন বেশি শক্তিশালী। এই জন্য কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে এ আর টি এর মধ্যে থাকে হাইড্রোজেন হাইড্রোজেন ডাবল বন্ড, আর গরু আর ছাগলের মধ্যে থাকে হচ্ছে ত্রিবন্ধন। তাহলে মনে রাখবা যে এ এবং টি এর মধ্যে কয়টা হাইড্রোজেন বন্ধন থাকে? 2টা। আর গরু ছাগলের মধ্যে কয়টা থাকবে? 3টা। শেষ। এটা ভালো করে মাথায় রাখো। তারপর চলে আসো, এইটা থেকে এই কোশ্চেনটার আনসার করতে পারবা। এই যে দেখো, প্রত্যেকটা প্যাচে হাইড্রোজেন বন্ধন সংখ্যা আনসার করতে পারবা। কেমনে? ব্যাপারটা বুঝো। একটা প্যাচ মানে কি বুঝো? একটা প্যাচ মানে হচ্ছে, এই যে দেখো আমি ছবি আঁকতেছি, এই 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 যে মাঝখানের অংশটুকু, এইটুকুকে বলে আমরা একটা প্যাচ। এই একটা প্যাচের মধ্যে বলছে যে 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। কয় জোড়া? 10 জোড়া। এটা ফিক্স করা যে একটা প্যাচে 10 জোড়া নিউক্লিওটাইড থাকবে। এখন 10 জোড়া মানে কি? 5 জোড়া এটি, 5 জোড়া সিজি। এবার হিসাব করো, 5 জোড়া এটি, মাঝখানে বন্ধন কয়টা? দুইটা দুইটা করে, তাহলে 5 দুগুণে 10, আর ওখানে 3 5-এ 15, 10 আর 15 যোগ করলে কত হয়? 25। দেখো মিলে গেছে। তাহলে প্রত্যেকটা প্যাচে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা হচ্ছে 25টা। তাহলে এটাও তুমি পারলা, তুমি এটাও পারলা, এটাও পড়া শেষ। আর দুইটা শুধু দৈর্ঘ্য পড়বা, যে একটা প্যাচের দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম। আর মাঝখানের ব্যাস কত? মানে ব্যাস মানে হচ্ছে এখান থেকে এখানের দূরত্ব, সরি এখান থেকে এখানের দূরত্ব। আর যেটা হচ্ছে তোমার প্যাচের দৈর্ঘ্য, সেটা মানে এখান থেকে এখানের দূরত্ব। তাহলে প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম, আর মাঝখানের ব্যাস হচ্ছে তোমার 20 অ্যাংস্ট্রম। ঠিক আছে? তাহলে এই মানগুলো দয়া করে ভাইয়া যেভাবে বলে দিলাম সেভাবে একটু কষ্ট করে পড়তে হবে, তাহলে ইনশাল্লাহ তোমরা পারবা। তাহলে ডিএনএ গঠন চলে যাই আমরা আরএনএ। আরএনএ থেকে কি পড়বো? যে মাস্টার মলিকিউল কাকে বলা হয় অলরেডি ভাইয়া বলে ফেলছি। এটা কি? এর উত্তর হবে ডিএনএ। আণবিক ভিত্তিও তো ডিএনএ। আচ্ছা, এবার চলে আসো আরএনএ। আরএনএ থেকে যেটা পড়বো সেটা প্রথমেই বলে ফেলছি একটা কথা, যে আরএনএ 90%ই থাকে হচ্ছে সাইটোপ্লাজমে, 10% মাত্র নিউক্লিয়াসে থাকে। প্রথম যে জিনিস জানতে হবে, আরএনএর প্রকারভেদটা জানবা, যে কি কি প্রকারভেদ আছে। 5 প্রকার আছে। হ্যাঁ, প্রথমে হচ্ছে টিআরএনএ, তারপর হচ্ছে এমআরএনএ, আরআরএনএ, জিআরএনএ আর মাইনর আরএনএ। তাহলে এই আরএনএর নামগুলো জানবা। আর প্রধান 3টার একটু কাজ পড়বা। প্রথম 3টার কাজ, একটা হচ্ছে টিআরএনএ। টিআরএনএ এর ফুল ফর্ম হচ্ছে ট্রান্সফার আরএনএ। তাহলে এটা ট্রান্সফার করে কাকে? ট্রান্সফার করে অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সফার করে। আরেকবার বলতেছি ভাইয়া, তার কথাটা শুনো ভালো করে। টিআরএনএ মানে ট্রান্সফার আরএনএ, একটা জিনিসকে ট্রান্সফার করে। কাকে ট্রান্সফার করে? অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সফার করে। কখন? ট্রান্সলেশনের সময়। আমরা জানি যে ট্রান্সলেশন একটা পদ্ধতি যার মাধ্যমে প্রোটিন তৈরি হয়, আমি একটু পরে পড়বো। ঠিক আছে? তাহলে প্রোটিন তৈরির সময় এই যে অ্যামাইনো অ্যাসিডের ট্রান্সফারের কাজটা করে হচ্ছে টিআরএনএ। আর যেটা মনে রাখবা, এই যে টিআরএনএর সামারি এখানে ভাইয়া লিখে দিছি। টিআরএনএতে 5টা বাহু থাকে, 4টা ফাঁস থাকে। টিআরএনএ 5টা বাহু থাকে, 4টা ফাঁস থাকে। একদম সিম্পলিফাই করে দিছি যাতে এত খোঁজাখুঁজি না করা লাগে। আর টিআরএনএ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রাকার আরএনএ। আর আরআরএনএ কিন্তু সবচেয়ে বড় এবং সবচেয়ে স্থায়ী আরএনএ। টিআরএনএ এর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণের সময় জেনেটিক কোড অনুসারে অ্যামাইনো অ্যাসিডকে স্থানান্তর করা। অ্যামাইনো অ্যাসিডকে স্থানান্তর করা। ক্লিয়ার? আশা করি আমার কথাগুলো বুঝলে ইজিলি আনসার করতে পারবা। এমআরএনএ, এমআরএনএ মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ বা বার্তাবহ আরএনএ। এটা কোনো একটা মেসেজকে বহন করে। কোন মেসেজকে বহন করে? এটা সাধারণত কোডন বহন করে, জেনেটিক কোড বহন করে। ঠিক আছে? 3টা কোড মিলে একটা করে কোডন হয়, এগুলোকে বহন করে সে। আচ্ছা, তাহলে মনে রাখবে এর মাঝখানের অংশটাকে বলা হয় কোডিং অঞ্চল, আর এক পাশের অংশকে বলা হয় 5 প্রাইম প্রান্ত লিডার, আর 3 প্রাইম প্রান্তকে বলা হয় ট্রেইলার। এটার পার্সেন্টেজ মাত্র 5 থেকে 10 ভাগ, 5 থেকে 10 ভাগ। আর এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণের বার্তা বহন করে। ঠিক আছে? মেইন কথাটাই মনে রাখবা, প্রোটিন সংশ্লেষণের বার্তা বহন করে, যেটা ভাইয়া বুঝাই বললাম। আর আরআরএনএ সম্পর্কে বলছি, যেটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে, 70 থেকে 80 ভাগ থাকে, সেটা হচ্ছে আরআরএনএ। এটার মেইন কাজ হচ্ছে রাইবোজোম তৈরি করা। আরতে রাইবোজোম, ওখান থেকে আসে রাইবোজোমাল আরএনএ। তাহলে আরআরএনএ কি করে? রাইবোজোম তৈরি করে, সর্বাপেক্ষা স্থায়ী, সবচেয়ে বেশি থাকে। কথা ক্লিয়ার? আর জিআরএনএ আর মাইনর আরএনএ নিয়ে আসলে খুব একটা মাথা ব্যথার দরকার নেই, পরীক্ষায় খুব একটা আসে না। এবার আসো আমরা রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের বেসিক কনসেপ্টটা নিব। আলটিমেটলি তো এগুলো বলেই দিছি ভাই, এগুলো আসলে রিটেনের টপিক। তবে আমরা এমসিকিউতে আমাদের যে জায়গাগুলো থেকে আমাদের কোয়েশ্চেন আসবে
এবং আমাদের বায়োমিনিয়াতে যেখান থেকে আসবে সেই জায়গাটা একটু আমি আনসার করি। সেটা হচ্ছে রেপ্লিকেশন। আগে বুঝো রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন জিনিসটা কি, প্রথমে এইটুকু কনসেপ্ট বুঝো। রেপ্লিকেশন মানে কি, রেপ্লিকেট করা। রেপ্লিকেট মানে আমার মতো একটা কপি তৈরি করা। তাহলে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরিকে বলবো হচ্ছে রেপ্লিকেশন। একটা ডিএনএ থেকে একটা আরএনএ তৈরিকে বলবো ট্রান্সক্রিপশন। কি বলছি বলো বলো, ট্রান্সক্রিপশন। আর একটা আরএনএ থেকে একটা প্রোটিন তৈরি করাকে বলা হয় ট্রান্সলেশন। ঠিক আছে, আর একবার বলি ভাইয়া, ভাইয়ার সাথে সাথে মাথায় রাখো, ডিএনএ থেকে ডিএনএ এটা হচ্ছে রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে প্রোটিনে চলে গেলে সেটা হয়ে যাবে ট্রান্সলেশন। ক্লিয়ার? এখন আসো রেপ্লিকেশনের তিনটা পদ্ধতি বিজ্ঞানীরা প্রথমে বলছিল, একটা কনজারভেটিভ পদ্ধতি মানে সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল আর হচ্ছে বিচ্ছুরণশীল। পরবর্তীতে আবিষ্কার হয়েছে যে প্রকৃতপক্ষে হয় হচ্ছে এই অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে, বাকিগুলো ভুল প্রমাণিত হয়েছে। ছবিটাতে মোটামুটি বোঝা যাচ্ছে যে সংরক্ষণশীল অর্ধ সংরক্ষণশীল মানে কি। সংরক্ষণশীলে বলছে যে পুরাতন কপির মতোই থাকবে, নতুন একটা কপি তৈরি হবে। আর অর্ধ সংরক্ষণশীলে বলছে যে অর্ধেক থাকবে পুরাতনের মতো, অর্ধেক হবে নতুনের মতো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি ব্যাপারটা। একটু অর্ধেক পুরাতনের মতো, অর্ধেক হবে নতুনের মতো। ঠিক আছে, একটা মাতৃ থেকে আসবে, একটা পিতা থেকে আসবে। আর বিচ্ছুরণশীলতা দেখতেই পাচ্ছ, এলোমেলো এলোমেলো। আচ্ছা, ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপাদান, এখান থেকে মেইনলি তুমি যেটা মাথায় রাখবা যে কোন কোন এনজাইম ব্যবহৃত হয়। এখান থেকে তোমার কোয়েশ্চেন আসবে কোথা থেকে আমি বলে দিতেছি ভাইয়া, কোয়েশ্চেন ফার্স্ট হচ্ছে এনজাইমগুলো, ভালো করে এনজাইমগুলো শিখতে হবে। মনে রাখবা ডিএনএ রেপ্লিকেশনের প্রধান এনজাইমের নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। কি নাম? ডিএনএ পলিমারেজ। এই যে দেখা আছে ডিএনএ পলিমারেজ, এটাই হচ্ছে প্রধান এনজাইম। ঠিক আছে, তাহলে মনে রাখবে এনজাইমের নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। আমরা এখন এই যে ডিএনএ পলিমারেজের কাজটা পড়বো আর অন্যান্য এনজাইমের কাজগুলো পড়বো। দেখো এখানে আসো, এই যে মনে রাখবা বইয়ে আছে এই জিনিসটা, এই ছকটা আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছক। প্রথম হচ্ছে দেখো টপো আইসোমারেজ, এটা হচ্ছে প্যাঁচানো অবস্থা থেকে মুক্ত করে। তারপর হচ্ছে হেলিকেজ, হেলিকেজ মনে রাখবে কি, হেলিকেজ হচ্ছে হতে হাইড্রোজেন বন্ধন কাটে, হাইড্রোজেন বন্ধন কাটে। তাহলে কি বলছি, রেপ্লিকেশন ফর্ক যেটা আছে না, রেপ্লিকেশন যখন হবে তখন কি হবে, ডিএনএ এর দুইটা অংশের মাঝখানে যে হাইড্রোজেন বন্ধনগুলো আছে এগুলো ভেঙে যাইতে হবে, কেটে যাইতে হবে। এই কাটার কাজটা করে কি, এই কাটার কাজটা করে হচ্ছে হেলিকেজ। তাহলে মনে রাখবা হতে হাইড্রোজেন বন্ধন কাটে বা রেপ্লিকেশন ফর্কের প্যাচগুলোকে সে খুলে দেয়। আর ডিএনএ পলিমারেজ 3 এই হচ্ছে মেইন হিরো, সে কি করে, নতুন নিউক্লিওটাইড যুক্ত করে নতুন ডিএনএ তৈরি করে। তাহলে প্রথমত যদি বলে ডিএনএ তৈরিতে প্রধান কাজ করে কে, ডিএনএ পলিমারেজ 3, সে 5 থেকে 3 মুখী প্রান্তে এই কাজটা করে থাকে। এবং সাথে ডিএনএ এর প্রুফ রিডিংও করে। প্রুফ রিডিং মানে কোথাও যদি ভুল হয়ে থাকে সেটাকে সংশোধন করে, এটাকে বলে ডিএনএ প্রুফ রিডিং। কে করে, ডিএনএ পলিমারেজ 3। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এই যে এই দুইটাকে যখন তুমি কেটে দিবা মাঝখান থেকে, তখন দেখা যাবে কি এই দুইটা আবার পরস্পর যুক্ত হইতে চাবে। যাতে যুক্ত না হইতে পারে তাই দুই দিক থেকে ধরে রাখে একগুলো প্রোটিন, সেটার নাম হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। নামের মধ্যে উত্তর আছে, সিঙ্গেল স্ট্র্যান্ডকে বাইন্ডিং প্রোটিন ধরে রাখতেছে, সহজ কথা। এরপর আসো লাইগেস, মনে রাখবা লতে লাইগেস, লতে লাগানো, কি লাগায়, জোড়া লাগায়। তাহলে জোড়া লাগানোর কাজ করে, সেটা হচ্ছে ওকাজাকি খন্ড নামক একগুলো খন্ড তৈরি হয়, সেই খন্ডগুলোকে জোড়া লাগানোর কাজ করে, নাম কি, লাইগেস। আচ্ছা, প্রাইম মানে শুরু, তার মানে এটা কি করে, এটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের শুরু করে। এটা শুরু করতে যাকে লাগে তার নাম হচ্ছে প্রাইমেস। আর ডিএনএ পলিমারেজ 1 সেটা হচ্ছে প্রাইমারকে ডিএনএ দ্বারা প্রতিস্থাপন করে। প্রাইমার একটা আরএনএ এর অংশ, এটাকে প্রতিস্থাপনে সাহায্য করবে হচ্ছে আমার নাম কি, তার ডিএনএ পলিমারেজ 1। তাহলে 1 আর 3 এর কাজের মধ্যে একটু পেঁচায়ও না, তাহলে মনে থাকবে। আরেকটা কাজ মনে রাখবা, সে ডিএনএ রেপ্লিকেশন শুরু হয় কোন বিন্দু থেকে, নাম হচ্ছে অরি বিন্দু। অরি শব্দের অর্থ অরিজিন, এটা পরীক্ষায় আসে যে ডিএনএ রেপ্লিকেশন শুরু হয় কোন বিন্দু থেকে। আর ডিএনএ রেপ্লিকেশনের ভুল হইলে কি কি জিনিস হইতে পারে, ভুল হলে একটা ক্যান্সার হয়, ক্যান্সারটার নাম মনে রাখবা জেরোডার্মা পিগমেন্টোজাম, আরেকটা হচ্ছে কোলন ক্যান্সার এবং জেরোডার্মা পিগমেন্টোজাম। তাহলে দুইটা ডিজিজের নাম বলে দিছি, এই দুইটা ডিজিজ ডিএনএ তে ভুল হইলে তখন হইতে পারে। ঠিক আছে, দ্যাটস ইট, এইটুকু পড়বা।
এখান থেকে আমাদের হয়ে গেল ট্রান্সক্রিপশন থেকে তেমন কিছু লাগবে না। এই যে দেখো এখানে ভাইয়া ছবির মাধ্যমে বুঝাইছি যে কোনটা কি কাজ করে, ছবিটা দেখলে আরেকটু আইডিয়া হবে। এই যে দেখো সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন ধরে রাখছে, দেখছো? ওকে, ট্রান্সক্রিপশন থেকে ভিতর থেকে পড়ার দরকার না ডিটেলস, তেমন একটা পরীক্ষা আসে না। শুধু যেটা মাথায় রাখবা যে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া, এটাকে ট্রান্সক্রিপশন বলা হবে। আর ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইমের নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। ট্রান্সলেশন যেটা রেপ্লিকেশন বলছিলাম, ওখানে প্রধান এনজাইমের নাম কি বলছি? ডিএনএ পলিমারেজ। ওই নামটাই এখানে হয়ে গেছে কি? আরএনএ পলিমারেজ। আচ্ছা, আর মনে রাখবা যে এখানে হচ্ছে কি, এখানে একটা ক্যাপিং এর ব্যাপার আছে। সেটা হচ্ছে যখন একটা আরএনএ তৈরি হয়ে যায়, আরএনএ এর মাথায় একটা 7টা গুয়ানোসিন ক্যাপ লাগানো হয় মাথায়, আর শেষ অংশে হচ্ছে কি লাগানো হয়? অ্যাডেনিন লাগানো হয় অনেকগুলো। এই যে 150 থেকে 150টি অ্যাডেনিন লাগানো হয়, এটাকে পলি এ টেইল বলে। এই দুটো একটু মনে রাখবা কোথায় কি লাগানো হয়। আর মনে রাখবা যে যখন এমআরএনএ তৈরি হয় তখন 2 ধরনের এমআরএনএ থাকে, একগুলোকে বলা হয় ইন্ট্রন, একগুলোকে বলা হয় এক্সন। তোমাদেরকে সহজ করে ভাইয়া বুঝাই, মনে রাখবা যে এক্সন মানে এক্সট্রোভার্ট, মানে যার থেকে আমি প্রোটিন তৈরি করতে পারবো। আর ইন্ট্রন মানে ইন্ট্রোভার্ট, মানে যে কোনো সাহায্য করে না, আমাকে সাহায্য করবে না। তো ইন্ট্রনগুলো খারাপ, ওটা ভালো না। ইন্ট্রনগুলোকে আমরা কেটে কেটে ফেলে দিব, আর এক্সনগুলোকে আমরা রাখবো। এই যে কাটাকাটি করব যে এনজাইমের মাধ্যমে, সেই এনজাইমের নাম হচ্ছে স্প্লাইসিওজোম, বা এই কাটাটাকে বলা হয় স্প্লাইসিং। আবার কয়েকটা কথা বলতেছি, ভাইয়ের কথাগুলো বুঝো। এমআরএনএ তৈরি হলে এমআরএনএ 2 ধরনের অংশ থাকে, একটা নাম এক্সন, একটা নাম ইন্ট্রন। ইন্ট্রন ভালো না, এক্সন ভালো। এক্সন থেকে প্রোটিন তৈরি করা যায়। তাহলে ইন্ট্রনগুলোকে ফেলে দিব, এক্সনগুলোকে জোড়া লাগাবো, বুঝছি? আর এইটার পদ্ধতিটার নাম হচ্ছে স্প্লাইসিং, এনজাইমের নাম হচ্ছে স্প্লাইসিওজোম। শেষ, এগুলোই পরীক্ষায় আসবে ভাইয়া, যেগুলো বলে দিলাম। এই যে এই কথাগুলো এখানে নিচে আছে, আমি আর দাগাইলাম না, তোমরা আশা করি খুঁজে পাবা। এই যে এখানে আছে, ওই যে কথাগুলো এখানে আছে। ওকে, এবার আসলে রিভার্স ট্রান্সক্রিপশন। নাম থেকেই বোঝা যাচ্ছে যে ট্রান্সক্রিপশনের উল্টা। ট্রান্সক্রিপশনে কি হয়? ডিএনএ থেকে আরএনএ, আর যদি উল্টা হয় আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, সেটাকে বলে রিভার্স ট্রান্সক্রিপশন। শুধু পড়বা এটা কোথায় হয়, এটা এইচআইভি-তে হয়। কোথায় হয়? এইচআইভি। এই জন্যই কিন্তু এইচআইভি এত ভয়ঙ্কর, এটা আমাদের ডিএনএর সাথে মিশে যায়, তখন আর এটাকে মারা যায় না ওষুধ দিয়ে। ওকে, ট্রান্সলেশন তো বলছি, ডিএনএ থেকে প্রোটিন তৈরি করার, আরএনএ থেকে প্রোটিন তৈরি করার যে প্রক্রিয়া, সেটার নাম হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন থেকে শুধু যেটা জানবো সেটা হচ্ছে যে এখানে মূলত মনে রাখবা যে আমাদের অ্যামাইনো অ্যাসিড কয় ধরনের থাকে? 20 ধরনের। এই অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশকারী কোডন থাকে হচ্ছে 61 ধরনের, ঠিক আছে? আর আরো 3টা থাকে, মানে টোটাল কোডন হচ্ছে 64টা, যার মধ্যে থেকে 3টাকে বলা হবে স্টপ কোডন। আর বাদ বাকি যে কোডনগুলো, এগুলো প্রত্যেকেই কোনো না কোনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, তাই 61টা কোডন থাকে, ঠিক আছে? অ্যামাইনো অ্যাসিড নির্দেশী কোডন। আচ্ছা, এই 61 প্রকার কোডন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে 20 প্রকারের। আর মনে রাখবা যেটা, সেটা হচ্ছে এই 3টা স্টপ কোডনের নাম আমরা একটুখানি পরে পড়বো। আর এখান থেকে আমাদের আসলে ট্রান্সলেশন থেকে আসলে খুব একটা ইম্পর্টেন্ট নেই, এই জন্য আমি রাখিনি এই টপিকটা। আমরা শুধু এটা রাখবো, সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমার মধ্যে শুধু অংশগুলো কি কি সেটা শুনো। সেটা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে প্রোটিন তৈরি ট্রান্সলেশন। এই দুইটাকে একত্রে বলা হয় হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ লাইফ। এটা এটা হচ্ছে জীববিজ্ঞানের একটা মৌলিক নীতি, পরীক্ষায় আসতে পারে। জীববিজ্ঞানের মৌলিক নীতিকে কি বলা হয়? সেন্ট্রাল ডগমা অফ লাইফ। সেন্ট্রাল ডগমা অফ লাইফ। ওকে, জাস্ট এইটুকু পড়বা। এবার আসলে লাস্ট দুটো টপিক, একটা হচ্ছে জিন আর জেনেটিক কোড পড়বো আমরা, ঠিক আছে? জিন কি? জিন তোমরা অটোমেটিক জানো, জিন মানে ওই জিন ভূত টাইপের জিন না। জিন হচ্ছে কি? ক্রোমোজোমের একটা অংশ, যেটা আমাদের একটা চারিত্রিক বৈশিষ্ট্যকে প্রদর্শন করে বা নিয়ন্ত্রণ করে, সেটাকে আমরা বলি জিন। আচ্ছা, এখানে কয়েকটা বিজ্ঞানীর নাম দেওয়া আছে, 2টা বিজ্ঞানীর নাম পড়তেই হবে, বাদ দিতে পারতেছি না। একটা হচ্ছে জোহানসন, সে জিন নামকরণ করছে। আর জিন নামকরণের আগে জিনের নাম ছিল ফ্যাক্টর। ফ্যাক্টর নামে ডাকছিল কে? গ্রেগর জোহান ম্যান্ডেল। গ্রেগর জোহান ম্যান্ডেল, সে হচ্ছে নামকরণ করছিল ফ্যাক্টর। আর ফ্যাক্টরের নামকরণ জিন করছে কে? জোহানসন। আর কৃত্রিম জিন আবিষ্কার করছে হচ্ছে হরগোবিন্দ খোরানা। হরগোবিন্দ খোরানা। আর এখান থেকে এটা পড়বা যে প্রোটিনকে জীবনের ভাষা বলা হয়, ঠিক আছে? প্রোটিনকে জীবনের ভাষা বলা হয়। এবার আসো, এখান থেকে গুলো তেমন একটা ইম্পর্টেন্ট, এখানে আসো, এটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে জিনের অনেকগুলো প্রকারভেদ আছে। এখান থেকে তুমি লিথাল জিন, অঙ্কোজিন, তারপর হচ্ছে অটোজোমাল জিন,
হোলান্ড্রিক জিন, এই চারটা একটু ভালো করে পড়বা। লিথাল জিন মানে হচ্ছে লিথাল, মানে যেই জিনের উপস্থিতির কারণে কোনো একটা প্রাণী মারা যায় সেটাকে বলা হয় লিথাল জিন। তোমরা এটা হচ্ছে ওই যে মেন্ডেলের যে চ্যাপ্টারটা আছে ওখানে পড়ছো। তারপর হচ্ছে অনকোলজি থেকে হচ্ছে এটা ক্যান্সার, যে জিন থাকলে ক্যান্সার হয় সেটাকে আমরা বলি অনকোজিন। তারপর হচ্ছে অটোজোমাল ডিজিজ, যে মানুষের মাথায় টাক হওয়াটা, তারপর অ্যালবিনিজম, যে হাত সারা শরীর সাদা হয়ে যাওয়া, এগুলো হচ্ছে তোমার অটোজোমাল জিনের প্রধান। আর হোল্যান্ড্রিক জিন, এটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম যেসব জিন বহন করে। সাধারণত ওয়াই ক্রোমোজোম কিন্তু খুবই নিরীহ ক্রোমোজোম, কোনো রোগ বহন করে না, বুঝছো? পুরুষরা কিন্তু খুবই নিরীহ প্রাণী এই জন্য। তো এই ওয়াই ক্রোমোজোম যদি কোনো জিন বহন করে সেটাকে বলা হয় হোল্যান্ড্রিক জিন। এটা হচ্ছে দেখো মানুষের কানের লোম হওয়ার জিনটা বহন করে, ঠিক আছে? যাদের এটা থাকে দেখবে কানে লোম হয়। ওকে, এটুকু একটুখানি পড়বা। তারপর চলে আসো জিনের সংখ্যা, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, এইখান থেকে একটু পড়বা। এখানে আসো জেনেটিক কোড। জেনেটিক কোডে তো ভাইয়া বলে দিছি যে এমআরএনএ এর মধ্যে তিনটা করে নিউক্লিওটাইড মিলিতভাবে একটা করে অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। এই প্রত্যেকটাকে বলা হয় এক একটা জেনেটিক কোড বা কোডন। এখন কোডন কয়টা আছে? টোটাল 64টা। যদি পরীক্ষা আসে সর্বমোট কোডন কয়টি? 64টি। এর মধ্যে থেকে অ্যামাইনো অ্যাসিড নির্দেশকারী কয়টি? 61টি। স্টপ কোডন কয়টি? 3টি। কোশ্চেনের আনসারগুলো তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে এইভাবে করে ভাগ ভাগ করে মাথায় রাখবা যে কোন কয়টি। এখন দেখো এই যে কোডনগুলো, এর মধ্যে থেকে যে 3টা স্টপ কোডন সেগুলো তুমি শুধু মুখস্থ করতে হবে। স্টপ কোডনগুলোর নাম কি কি? একটা হচ্ছে ইউএএ, একটা হচ্ছে ইউএজি, একটা হচ্ছে ইউজিএ। তিনটাই কিন্তু ইউ দিয়ে শুরু হয়। ইউএএ, ইউএজি, ইউজিএ, এই তিনটাকে বলা হয় স্টপ কোডন। আর এটা বাদে বাদ বাকি যারা আছে সবাই হচ্ছে কোনো না কোনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। আর স্টার্ট কোডন বলা হয় হচ্ছে এইউজি। স্টার্ট কোডনের নাম হচ্ছে এইউজি। এটা হচ্ছে স্টপ, এটা হচ্ছে স্টার্ট কোডন সাধারণত ফিনাইল অ্যালানিনকে নির্দেশ করে, ফিনাইল অ্যালানিন। ওকে, আর এখান থেকে শুধু দুইটা কথা বলবো ভাইয়া, সেটা হচ্ছে মনে রাখবা যে একটা কোডন কখনো একাধিক অ্যামাইনো অ্যাসিডকে কোড করে না, কিন্তু একাধিক কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে। এখানে যেটা মাথায় রাখবা যে কোডন হচ্ছে তোমার, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে বাপ, আর কোডন হচ্ছে ছেলে। তাহলে একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে এরকম অনেকগুলো কোডন থাকতে পারে, কিন্তু একটা কোডন কখনো একাধিক অ্যামাইনো অ্যাসিড থাকতে পারে না। বুঝছো ব্যাপারটা? ওই যে বললাম যে একটা ছেলের একাধিক বাপ থাকতে পারে না, কিন্তু একটা বাপের একাধিক ছেলে থাকতে পারে। তো তুমি সহজ কথা মনে রাখবে যে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে বাপ আর কোডন হচ্ছে ছেলে, তাহলে তোমার জীবনও ভুল হবে না, ঠিক আছে? চোরা টেকনিক শিখিয়ে দিলাম। ওকে, এখান থেকে এইটুকু মনে রাখবা। আর কোডন সমূহ সর্বজনীন, এইগুলো কথা মনে রাখবা, এগুলো কন্টিনিউয়াস, এগুলো মাথায় রাখবা। আসলে আর তেমন কিছু ইম্পর্টেন্ট নাই। ও শেষ ক্লাস, ঠিক আছে? উইথ দ্যাট আজকের ক্লাস শেষ। সোনার বাংলাদেশ, তোমাদের অনেকগুলো সময় নিলাম, কিন্তু আমি আশা করি যে আমি মোটামুটি সবগুলো টপিক কভার করতে পারছি, এবং তোমাদের বায়োমিনি এক্সামে যা যা আসবে আমি চেষ্টা করছি সব কিছুই কভার করতে। আমি জানি না তোমাদের কতটুকু ক্লাসে বুঝতে পারছো। ভাইকে একটু জানাও ক্লাসটা কেমন লাগছে, আর কোনো কোয়েশ্চেন থাকলে ভাইকে কোয়েশ্চেন করতে পারো। সবার ক্লিয়ার আছে? হ্যাঁ, আমি ক্লাসে যা যা বলছি এর মধ্যে থেকে আসবে, এর বাইরে কিচ্ছু আসবে না। এই জন্যই ভাইয়া বলছি যে ক্লাসটা মনোযোগ দিয়ে করো, ক্লাসে কি কি বলতেছি, কোন কথাগুলো বলতেছি সেগুলো একটু খেয়াল করো। ঠিক আছে, ওকে, তাহলে আজকের জন্য ক্লাস এখানেই শেষ করতেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য নিয়ে কাজ করার জন্য। ইনশাল্লাহ আবার কখনো কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা।